গপ্পের থেকে আপনার গপ্পের ঠিকানা। গপ্পের থেকে যেখানে আছে কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি আর কিছু নিঃশব্দ প্রেম। এই থেকে মিলবে মন ছুঁয়ে যাওয়া গপ্পের এক আলাদা জগৎ। এই গপ্পের কোনো অংশই ডোমেস্টিক ভায়োলেন্স বা পারিবারিক হিংসাকে সমর্থন করে না। যদি আপনার সঙ্গে বা আপনার আশেপাশে কোনো ঘটনা ঘটে, তাহলে অনুগ্রহ করে নিকটবর্তী থানা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। Any digital copy of this content leading to piracy is a crime. এই কন্টেন্টের যে কোনো ধরনের ডিজিটাল কপি পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয় অপরাধ। এই গল্পের বিরুদ্ধে কোনো ধরনের পাইরেসি ধরা পড়লে উপযুক্ত আইন ব্যবস্থা নেওয়া হবে। অনুগ্রহ করে পাইরেসি করবেন না বা পাইরেসিকে সমর্থন করবেন না। তাহলে শুরু করা যাক। ব্যোমকেশ বক্সীর আজকের গল্প সুকান্ত দাসের কলমে ব্যোমকেশ বক্সী গল্প অবলম্বনে ক্যানিং স্ট্রিটের কেলেঙ্কারি। ব্যোমকেশকে নিয়ে সত্যবতী আজকাল এক নতুন সমস্যায় পড়েছে। সে আজকাল বেশি ভাজা বা বেশি মশলা দেওয়া খাবার খেতে একদমই নারাজ। তাও মেনে নেওয়া যেত, অতিরিক্ত ঝাল বা মশলা আমাদের পৌষ্টিকতন্ত্রের ক্ষতি করে। তবে তার পরের সমস্যাটা সত্যি অধিক সমস্যার। তার খাবার নাকি সম্পূর্ণভাবে সেদ্ধ করা যাবে না। সে আলু হোক কিংবা ভাত, সবকিছুই অর্ধেক সেদ্ধ করে রান্না করতে হবে। এক্ষেত্রে ব্যোমকেশের যুক্তি, যদি খাবার আমরাই পুরোপুরি সেদ্ধ করে খাই, তাহলে আমাদের পৌষ্টিকতন্ত্রের ক্ষেত্রে তা সহজপাচ্য হয়ে যাবে। তাকে আর অতি কষ্ট করে খাবার হজম করতে হবে না। এভাবেই এক সময় খাবার ভালোভাবে পাচ্য না করাই তার অভ্যেস হয়ে দাঁড়াবে। এতে ক্ষতি তার নিজেরই। ব্যোমকেশ এবার বলল, চীনা জাপানের মানুষ এই কারণেই অর্ধেক সিদ্ধ খাবার আর কিছু ক্ষেত্রে কাঁচা খাবারও খেয়ে থাকে। কিন্তু এই অবস্থায় সব থেকে বেশি সমস্যায় পড়েছে সত্যবতী। খাবার টেবিলে বসে ভাত তুলে নিয়ে ব্যোমকেশ বলল, বড্ড বেশি সিদ্ধ হয়ে গেছে চালগুলো। যা, আলুগুলো এত বেশি নরম, এ তো মুখে দিলেই গলে যাবে। বাঙালি খাবার নিয়ে এত নিত্য নতুন ভাবে ভাবতে পারে, অথচ যা নিয়ে ভাবার তাই নিয়ে ভাবলো না অজিত। আমি অবশ্য ব্যোমকেশের কথায় প্রতিবাদ কিংবা সহমত প্রকাশ কিছুই করি না। উল্টে চুপচাপ খাবার টেবিলে বসে নিজের খাওয়া শেষ করে উঠে যাই। যখন সরাসরি প্রশ্ন আসে তখন বলি, আসল সমস্যা সত্যবতীকে নিয়ে। সেদিন তো সে বেশ রাগের সাথেই বলে উঠল, কাল থেকে না হয় ভেজানো চাল আর ভালো করে ধুয়ে আনা গরম আলু দেব, তাই খেও। এ কথার উত্তরে ব্যোমকেশ লাগসই একটা উত্তর দিতে যাবার আগেই সত্যবতী হাত তুলে বলল, কাল থেকে না হয় রান্নার ব্যাপারটা তুমিই দেখো, আমি তো আরো সব কাঁচা সবজি আর চাল খেতে পারবো না। এ কথায় ব্যোমকেশ আর কিছু বলল না, শুধু আমার দিকে মুখ এনে বলল, ইতিহাস সাক্ষী আছে অজিত, যখনই এমন কিছু মানুষ করতে চেয়েছে যা মানুষের পক্ষে হিতকর, বারবার তাকে পাগল বলে দাগিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমিও দেখব। এরপর আর এই বিষয় নিয়ে কোনো উচ্চবাচ্য কোনো পক্ষই করেনি। ব্যোমকেশও দেখি অতি সুন্দরভাবে অতিরিক্ত ভাজা বা পুরোপুরি সেদ্ধ খাবার অম্লান বদনে উদরস্থ করেছে। হ্যাঁ, আমিও হাঁপ ছেড়ে বেঁচেছি। আমি যে প্রতিবার হই মধ্যমণি। আজ সকালটা অন্য দিনের থেকে অন্যরকম। সকাল থেকেই আকাশে কালো মেঘ জমে আছে। আষাঢ় মাসের এই সময় আকাশের মুখ ভাত থাকাটা স্বাভাবিক। বাংলা সাহিত্যের জগতের কবিরা বোধহয় এই বর্ষাকালেই বছরের 60% কবিতার জন্ম দেন। আমার অবশ্য তেমন কোনো কাজ ছিল না।
ব্যোমকেশ সেই মূর্তিগুলো নিয়ে না জানা কোনো এক কাজে মাস 6 ধরে লিপ্ত। আমি খবরের কাগজটা হাতে নিয়ে পড়তে লাগলাম। খবরের কাগজের প্রতি আজকাল ব্যোমকেশের শ্রদ্ধা কি কারণে উঠে গেছে তা জানি না, তবে বোধহয় আমার মধ্যেও তা বিস্তার লাভ করেছে। না হলে যে আমি খবরের কাগজের বাঁ দিকের ওপর থেকে ডান দিকের নিচ পর্যন্ত না পড়ে ছাড়তাম না, সেই আমিও আজকাল বেছে বেছে কাজের খবর পড়ি। কোথায় কোন পুলিশ জনতা সংঘর্ষ, কোন রাজনৈতিক দলের নেতা জনগণের উদ্দেশ্যে কি ভাষণ দিল, সম্প্রতি কোন বাংলা চলচ্চিত্র থিয়েটারে জায়গা পেয়েছে, এসব খেলো খবরের ভাগগুলে কয়েকটা কাজের খবর বেরিয়েই আসে। এই যেমন স্টেটসম্যানের 3য় পাতায় ছোট করে একটা খবর বেরিয়েছে। তার মর্মার্থ হলো এই: গতকাল রাতে কলকাতার ক্যানিং স্ট্রিটের কাছে একজন অজ্ঞাত মানুষের খুন হয়েছে। মৃত ব্যক্তির নাম জানা যায়নি, এমন কিছু তার কাছে পাওয়া যায়নি যা থেকে তার কথা জানা যায়। খুনটা সম্ভবত হয়েছে রাত 10টার দিকে। ধারালো ছুরির আঘাতে গলার নলি কেটে মৃত্যু ঘটানো হয়েছে। ব্যাপারটা কোনো রাজনৈতিক কারণে কিনা খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রত্যক্ষদর্শী না থাকলেও কাছাকাছি একটি পানের দোকানদারের বয়ানে একটা বাচ্চা ছেলেকে সেই সময় আশেপাশে দেখা গেছে। মৃত্যুর কারণ কিংবা খুনির সন্ধান চালানো হচ্ছে। খবরটা পড়েই আমি ব্যোমকেশের দিকে এগিয়ে দিলাম। সে হাতের মূর্তিটা নিচে রেখে সেটা পড়তে পড়তে দুবার হুম হুম শব্দ করে আমায় সেটা ফেরত দিল। আমি বললাম, কি বুঝলে? সাধারণ কোনো ছিনতাইয়ের ঘটনাও হতে পারে। আজকাল খুনিরা মাথা খাটিয়ে আর খুন করে না। খুন হয় রাগের মাথায়, আর না হলে প্রতিহিংসার বশে। খুনি খুব তাড়াতাড়ি ধরাও পড়ে যায়। এই কেসে মাথা গলানোর কিছুই নেই অজিত। কিছু নেই বললেই হলো? আরে একটা জলজ্যান্ত খুন হয়ে গেল আর তুমি বলছো মাথা ঘামানোর কিছুই নেই? একটা অজানা লোক অত রাত্রে ওখানেই বা কি করছিল? আর পুলিশ যে বাচ্চা ছেলের কথা বলছে সেই বা ওখানে কি করছিল? ব্যোমকেশ এবার আমার দিকে তাকালো, তারপর বলল, সে যে কোনো কারণেই সেখানে যেতে পারে অজিত। যেখানে রহস্য আছে তা ভেদ করতে হয়, যেখানে কিছুই নেই সেখানে রহস্য তৈরি করতে নেই। ওর এই কথা শুনে আমি হতাশ হলাম। এই ম্যাড়ম্যাড়ে বর্ষামুখর দিনে কোথায় তেলে ভাজার মতো একটা খবর দিয়ে দিনটাকে সুন্দর করতে চাইছিলাম, কিন্তু তার হলো না। আমি আবার খবরের কাগজ নিয়ে বসে পড়লাম চেয়ারে। কিন্তু এবার 5ম পাতায় যে খবরটা চোখে পড়ল তা কিন্তু ঠুনকো ছিল না। এটা একটা নিরুদ্দেশের খবর। সন্ধান চায়। নাম গয়েশ্বরনাথ, বয়স 45, চেহারা বেটে খাটো, গায়ের রং ফর্সা, মাথায় কালো বারবি চুল আছে। আহিরি টোলার কাছে এক সম্ভ্রান্ত পরিবারে রান্নার কাজ করতেন। প্রায় দিন 7 ধরেই নিরুদ্দেশ। সন্ধান দিতে পারলে যথাযথ পুরস্কার দেওয়া হবে। নিচে একটা ঠিকানা। আমি সেটা ব্যোমকেশের দিকে বাড়িয়ে বললাম, এই ব্যোমকেশ, এই নিরুদ্দেশ হয়ে যাওয়া গয়েশ্বরনাথই সেই মৃত ব্যক্তি নয় তো? ব্যোমকেশ হা হা করে হেসে উঠল, তারপর বলল, আচ্ছা, তোমার কি মনে হয় পুলিশ নিজে ওই খবরটা দেখেনি? এই রে, এটা আমার ভাবা ছিল না। সকালে দুটো ভাবনা আমার পুরোপুরি ব্যর্থ হলো। আর আমি কিছু বললাম না। খবরের কাগজ মুড়ে রেখে দিয়ে আমি চেয়ারে হাত পা মেলে একবার আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালাম। আর ঠিক তখনই বাড়ির সামনে একটা গাড়ি দাঁড়ানোর শব্দ পেলাম। আমি উঠে গিয়ে জানলা দিয়ে দেখি বাড়ির সামনে একটা সাদা অ্যাম্বাসেডর দাঁড়িয়ে, আর তার থেকে নেমে আসছেন একজন মধ্যবয়স্ক ভদ্রলোক। আমি জানালা থেকে সরে এসে ব্যোমকেশকে বললাম, এই ব্যোমকেশ, এই ভায়া, এবার তোমার ওই পুতুল খেলা থামাও দেখিনি। মক্কেল আসছেন বুঝলে। দেখে তো বেশ ভারী মক্কেল মনে হচ্ছে। ব্যোমকেশ খাতায় কি যেন লিখতে লিখতেই বলল, আসতে দাও। বাইরেটুকু দেখেই মক্কেল যে ভারী না হালকা তা কি করে বুঝলে? হ্যাঁ, ইয়ে মানে তার পোশাক দেখে তো মনে হলো বেশ সম্ভ্রান্ত পরিবারের, তাই আর কি। এটা শুনে ব্যোমকেশ হাসল, তারপর বলল, ওই অজিত, তুমিও না পারো বটে সব সময়। ব্যোমকেশের কথা শেষ হলো না।
তার আগেই পুঁটিরাম এসে জানালো, বাবু, একজন এসেছেন, আপনাকে ডাকছেন, ভেতরে পাঠিয়ে দিই। ব্যোমকেশ মুখ তুলে ইশারায় পাঠিয়ে দিতে বলল। ভেতরে এসে ঢুকলেন সেই ভদ্রলোক যাকে আমি জানালা দিয়ে দেখেছি। মুখে মসৃণ করে কামানো ছোট ছোট দাড়ি, পাতলা গোঁফ, ভরাট মুখ, পরনে সাদা পাঞ্জাবির ওপর একটা হাফ হাতা চামড়ার কোট। এই গরমেও ফর্সা মুখে উজ্জ্বল দুই চোখ, আর চোখে পড়ার মতো হলো তার কপাল। মাথার সামনের দিকে চুল কিছুটা উঠে এসেছে বলেই হয়তো তার কপালটা অত্যধিক বড় লাগছে। ঘরে ঢুকেই তিনি ব্যোমকেশের উদ্দেশ্যে একটা নমস্কার করে বললেন, নমস্কার, আমি সুধীন্দ্রনাথ লাহিড়ী। ব্যোমকেশও প্রতি নমস্কার করে বলল, নমস্কার, বসুন বসুন। সুধীন্দ্রনাথ লাহিড়ী মানে বিখ্যাত চিত্র পরিচালক। সম্প্রতি আপনার একটা সিনেমা মুক্তি পেয়েছে, আপনি সেই ব্যক্তি। বেশ বেশ। ভদ্রলোক সামান্য হাসলেন, তারপর চেয়ারে বসে বললেন, অসময়ে আপনাকে বিরক্ত করলাম বলে দুঃখিত। আসলে আসলে কি হয়েছে জানেন, একটা সমস্যা নিয়ে আজ কয়েকদিন ধরে খুব চিন্তিত রয়েছে। তাই না না, কোনো সমস্যা নেই। আপনি আপনার সমস্যার কথা নির্বিঘ্নে বলতে পারেন। ব্যোমকেশের কথায় ভদ্রলোক একবার আমার দিকে তাকালো। ব্যোমকেশ বলল, এটি আমার বন্ধু অজিত, আপনার যা বলার ওর সামনেই বলতে পারেন, সমস্যা নেই। সুধীন্দ্রনাথ একবার আমার দিকে তাকিয়ে বললেন, তা আপনার যখন কোনো সমস্যা নেই, আমারও নেই। হ্যাঁ, তবে একটা কথা ব্যোমকেশ বাবু, ব্যাপারটা যতটা গোপনে রাখা যায় ততই ভালো। মানে বুঝতেই পারছেন যে আমার সমাজে একটা জায়গা তৈরি হয়েছে। খবরটা সবার জানাজানি হয়ে গেলে একটা অহেতুক গুজব রটবে, তাই আর কি। ব্যোমকেশ নিজের চেয়ারে ভালো করে বসে বলল, আপনি নিশ্চিত থাকতে পারেন এ বিষয়ে, পুরোটাই আমাদের মধ্যে থাকবে। সুধীন্দ্রনাথ এবার একটু নড়ে চড়ে বসলেন, তারপর বললেন, বেশ, তো ব্যাপারটা প্রথম থেকে বলা দরকার। আহিরি টোলার কাছে আমাদের পৈতৃক বাড়ি। তো আমার বাবা এবং ঠাকুরদাও এখানেই থাকতেন। আমি বর্তমানে সিনেমা নিয়ে কাজ করলেও আমাদের পৈতৃক ব্যবসা ছিল সোনার দোকান আর সুদের কারবার। তো এই ব্যবসায় ঠাকুরদার বাবা দুজনেই উন্নতি করেছিল খুব। বলতে লজ্জা নেই, আমি যদি কিছু নাও করি তাহলেও আমি আর আমার পরের প্রজন্ম পায়ের ওপর পা তুলে দিব্যি খেতে পারবো। কিন্তু ওই অন্যের টাকায় জীবনযাপন করাকে আমি বোকামি কিংবা নিজের ওপর অন্যায় করা বলে মনে করে থাকি। তাই সঞ্চিত অর্থ কাজে লাগিয়ে আজ 20 বছর ধরে এই সিনেমার পরিচালনার কাজটা করে আসছি। এখন আর পরিবারের রেখে যাওয়া অর্থে হাত দিতে হয় না, বেশ স্বাচ্ছন্দ্যেই কেটে যায় আমাদের তিনজনের। এখানে ব্যোমকেশ একবার থামিয়ে দিয়ে প্রশ্ন করল, ক্ষমা করবেন, এই তিনজন বলতে আসলে কে কে? তিনজন বলতে আমি, আমার স্ত্রী, আমার মেয়ে। এছাড়াও বাড়িতে আরো 3 জন থাকেন। আমার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ওই স্ত্রীর শরীর অসুস্থ আজ প্রায় 4 মাসের উপর, তাই সবসময়ের জন্য একজন নার্স আর একজন সবসময়ের কাজ করার জন্য চাকর। একটা দারোয়ানও থাকে, তবে সে থাকে বাড়ির বাইরে একটা ঘরে। আর ঘরের কাজকর্ম করার জন্য যারা থাকে তারা সন্ধ্যের আগে বাড়ি চলে যায়। হ্যাঁ, আরো একজন ছিল, তবে সপ্তাহখানেকের বেশি সে নিরুদ্দেশ। আমি সাথে সাথেই বলে উঠলাম, গয়েশনাথ? সুধীন্দ্রনাথ আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, খবরের কাগজে দেখেছেন নিশ্চয়ই। আমি 1 সপ্তাহে অনেকবার এই বিজ্ঞাপনটা দিয়েছি, কিন্তু না, কোনো লাভ হয়নি। আসলে কি জানেন, আমি নাম গোপন রেখে দিয়েছিলাম বিজ্ঞাপনটা। মানে ব্যাপারটা জানাজানি না হোক সেটাই চেয়েছিলাম। কিন্তু লাভ কিছুই হয়নি। আবার ব্যোমকেশ তাকে থামালো, তারপর বলল, আচ্ছা বেশ, এবার এই গয়েশনাথের ব্যাপারটা একটু খুলে বলুন তো। হ্যাঁ,
গয়েশনাথ। এই গয়েশনাথ আসলে আমার বাবার পুরনো এক বন্ধুর ছেলে। বয়সে আমার থেকে প্রায় বছর দশেকের বড়। তার বাবার এক সময় একটা ব্যবসা ছিল লোহা লক্করের, কিন্তু যুদ্ধের বাজারে সে ব্যবসা ঠোক্কর খায়। মানে এতটা ক্ষতি হয়েছিল যে তা সামলানোর ক্ষমতা অথবা মনের জোর তার ছিল না। রীতিমতো অসুস্থ হয়ে তিনি মারা যান। তো তখন গয়েশনাথের অবস্থা খুব শোচনীয় হয়ে পড়ে। তো পড়লে তখন সে একদিন আমার কাছে আসে। আমি তাকে আমার কাছে কাজে রেখে দিই, বলতে পারেন একরকম বাড়ির সমস্ত কিছুর দেখাশোনার কাজ করতো সে। তো আজ হ্যাঁ প্রায় 7 বছর সে আমার বাড়িতে রয়েছে। তো কয়েকদিন আগে, বুঝলেন, এই ধরুন 10-12 দিন আগে একদিন রাতে আমি নিজের ঘরে বসে আছি। তো সে আমার কাছে এলো। আমার সে সুধীনদা বলে ডাকতো। আমার কাছে এসে সে বলল, সুধীনদা, আমার তোমায় কিছু বলার আছে। মাঝে মাঝে বাড়ির কোনো ব্যাপারে সে আমার সাথে কথা বলতো। তো আমি ভাবলাম তেমনই কিছু হবে হয়তো। সে কিছু বলতে শুরু করার আগে আমার স্ত্রী পরমা সেখানে চলে আসে। তখন সে পরে বলবে বলে চলে যায়। কিন্তু পরদিন সকাল থেকে তাকে আর পাওয়া যায় না। সারাদিন অপেক্ষা করেও যখন সে ফিরল না, তখন আমি একবার ভাবি যে পুলিশে খবর দেব। কিন্তু তারপরে ব্যাপারটা জানাজানি হলে সমস্যা হতে পারে ভেবে পুলিশে আমার চেনা একজনকে এই সব খবরটা বলি। তো তিনি আশ্বাস দেন যে যতটা সম্ভব গোপনীয়তা রেখে তারা খোঁজ চালাবেন। ওই তার পরামর্শেই খবরের কাগজে নিরুদ্দেশের খবরটা ছাপানো হয় না, কিন্তু লাভ তাতে হয়নি কিছুই। হ্যাঁ, সুধীন্দ্রনাথ থামতেই এবার ব্যোমকেশ বলে উঠল, এই গয়েশনাথ যে নিজেই নিখোঁজ হয়েছে, তার সাথে কি আপনার বাড়ি থেকে কোনো জিনিস অথবা টাকা করি নিখোঁজ হয়েছে? মানে আমি বলতে চাইছি কিছু চুরি গেছে কিনা। এই ব্যাপারটা আমি ভেবে দেখেছিলাম জানেন, আর তাই না চাইতেও বাড়িতে থাকা মূল্যবান জিনিস, গয়না আর টাকা পয়সা হিসেব করে দেখেছি। কিন্তু সত্যি বলতে কি, না, কিচ্ছু চুরি হয়নি, কিচ্ছু না। শুধু শুধু ওই গয়েশনাথই বেমালুম উধাও হয়ে গেছে। এমনকি এমনকি কাছাকাছি মর্গ কিংবা হাসপাতালেও তার কোনো খবর পাওয়া যায়নি। তাহলে আপনি চাইছেন আমি গয়েশনাথের উধাও হওয়ার ব্যাপারটা তদন্ত করে দেখি, তাই তো? হ্যাঁ, বা অনেকটা তাই। মানে হঠাৎ করে এভাবে একটা মানুষ উধাও হয়ে গেল, চুপচাপ বসে তো আর সেটা দেখা সম্ভব নয়, তাই না? অথচ বেশি কিছু করতেও পারছি না আমি। তো তাই আপনি যদি একটু দেখেন। বেশ, আচ্ছা, আমায় একটু সময় দিন, আমি ভেবে জানাবো আপনাকে। ধন্যবাদ ব্যোমকেশবাবু, অনেক অনেক ধন্যবাদ। মানে যেভাবে হোক আপনি আপনি গয়েশনাথকে খুঁজে বের করুন। আমি আমি এখন চলি, কেমন? সুধীন্দ্রনাথ বেরিয়ে যেতেই আমি ব্যোমকেশকে বললাম, ভায়া ব্যোমকেশ, তুমি ঠিক বুঝলে। মানে বাইরেটা দেখেই কেসটা বেশ জবরদস্ত বলে ভেবে নিয়েছিলাম আমি। এখন দেখছি পুরোটাই খেলো। একজন বাড়ি থেকে পালিয়ে গেছে আর তার খোঁজে নাকি ব্যোমকেশকে দৌড়তে হবে। কেসটায় শুধু একটা জিনিসই বড় অদ্ভুত। তবে যদি আরো কিছু থাকতো তাহলে এক কথায় কেসটা হাতে নেওয়া যেত। কি ব্যোমকেশ? নিরুদ্দেশ হওয়ার আগের দিন রাত্রে গয়েশনাথ সুধীন্দ্রনাথকে কি যেন বলতে চেয়েছিল, সেটা তার স্ত্রী পরমা আশায় আর বলতে পারেনি। কিন্তু সেই কথাটা কি ছিল তার জন্যই কি তাকে নিরুদ্দেশ হতে হয়েছে অজিত? তাহলে তো এটা সাধারণ ব্যাপার নয়। আর আর বাড়ি থেকেও কিছুই খোয়া যায়নি, এই ব্যাপারটা প্রথম ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছে বেশি। বাকি দিনটা সাধারণভাবেই কেটে গেল। আমি নিজের লেখার খাতাটা খুলে লিখতে বসলাম। ব্যোমকেশও নিজের মতোই মূর্তিগুলো নিয়ে পড়ল।
রাতে খাবার টেবিলে বসে খেতে খেতে ব্যোমকেশ বলল, সুধীন্দ্রনাথ বাবুর কেসটা নিয়ে কিছু ভাবলে অজিত? আমি আবার কি ভাববো? আমি অবাক হলাম। কোন ব্যাপারটা নিয়ে বলো তো? কেন, অনেক ব্যাপার আছে তো। গয়েশনাথের অন্তর্ধান, তার সেই কিছু একটা বলতে চাওয়া, তারপর ধরো এই সুধীন্দ্রনাথের এত গোপনীয়তা সত্ত্বেও গয়েশনাথকে খুঁজে বার করার চেষ্টা। গোলমেলে নয় কি সবটাই? আর একটাও কথা না বলে ব্যোমকেশ খেতে লাগলো। আর আমি ভাবতে লাগলাম, ব্যোমকেশ কি তাহলে ভিতরে ভিতরে কেসটা নিয়ে ভেবে চলেছে? পরদিন সকালে কিন্তু আমার ধারণাটাই সত্যি হলো। তবে তার পিছনে আরও একটা কারণ ছিল। সকালে একটা টেলিফোন এলো ব্যোমকেশের কাছে। সেটা রেখে ব্যোমকেশ জানালো, গয়েশনাথ বোধহয় অকারণে নিখোঁজ হয়নি। সুধীন্দ্রনাথের বাড়ি থেকে একটা দামি জিনিস নিয়েই সেই নিরুদ্দেশ হয়েছে। তবে জিনিসটা কি তা আর তিনি ফোনে বললেন না। একবার যেতে বললেন ওনার বাড়িতে। তুমি কি যাবে? অবশ্য আমায় এই প্রশ্নটা করার কারণ ছিল একটা। কিছুদিন আগে জ্বরে আমি প্রায় কাহিল হয়ে পড়েছিলাম। তবে এখন আর সেরকম কোনো ভাবনা নেই। তাই আমি এক কথায় বললাম, বেরোনো যাক তাহলে। সাব্বাস অজিত, এই তো চাই। সুধীন্দ্রনাথ বাবুর বাড়িতে যখন আমরা পৌঁছলাম তখন সকাল 11টা। আগে থেকেই ব্যোমকেশ জানিয়ে রেখেছিল আমরা আসছি। সুধীন্দ্রনাথ বাবু যেন আমাদের জন্যই অপেক্ষা করছিল। আমরা গেটের কাছে যেতেই দারোয়ান বলে উঠল, আপনি কি গোয়েন্দা সাহেব? ব্যোমকেশ মুখটা গম্ভীর করে বলল। কিন্তু দারোয়ানের কথা বলার ধরন আর তার হাসিটা বুঝিয়ে দিচ্ছিল তাকে কিছু বলে লাভ নেই। আমিও হেসে ফেললাম। কিন্তু ব্যোমকেশের রাগী চোখে তাকানোতেই আমি চুপ করে গেলাম। দারোয়ান তার বিখ্যাত হাসিটা চেপে বলল, সব বলে দিয়েছে, দুজন গোয়েন্দা সাহেব আসবে। যান যান। এই বলে সে গেট খুলে দিল। আমরা গেট থেকে সোজা এগিয়ে গেলাম বাড়িটার দিকে। বাড়িটা বেশ বড়, দোতলা, বিশাল আকারের বাড়িটা। আমরা সোজা গিয়ে ঢুকলাম। বসার ঘরে সুধীন্দ্রনাথ বাবু অপেক্ষা করছিল আমাদের জন্যই। আমরা ঢুকতেই সুধীন্দ্রনাথ বাবু উঠে এলেন। তারপর বললেন, নমস্কার, আসুন আসুন ব্যোমকেশ বাবু। ও হ্যাঁ, ভালো কথা। আপনাকে একটা কথা বলি। আপনার কথা শুনে আমি আরেকবার বাড়ির সব কিছু ভালো করে দেখে নিলাম। আর তখনই খেয়াল হলো, আমাদের বংশের সব থেকে দামি জিনিস, সেই সোনার মাসিটা আর নেই, জানেন? বলতে বলতে মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়লেন সুধীন্দ্রনাথ। তাকে বড্ড বিধ্বস্ত লাগছিল। তার পাশেই বসে একজন মহিলা, হয়তো ইনি পরমা দেবী। তিনি একটা হাত সুধীন্দ্রনাথ বাবুর হাতের উপর রেখে আস্তে আস্তে বললেন, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আচ্ছা, এই বাঁশিটার ব্যাপারে যদি কিছু বিস্তারিত বলেন, আর সেটা ছিল কোথায়? সুধীন্দ্রনাথ বাবু মুখ তুলে বললেন, আমাদের ঠাকুর ঘরে। আসুন আসুন, আপনাকে দেখাই, চলুন। আমরা চারজন মিলে দোতলায় ঠাকুর ঘরে গেলাম। সেখানে একটা আলাদা ঘর রয়েছে। ভেতরে ঢুকেই সামনে দেখা গেল একটা রাধা কৃষ্ণর মূর্তি। এত সুন্দর রাধা কৃষ্ণ এর আগে আমি কখনো দেখিনি। সুধীন্দ্রনাথ বাবু বললেন, এই গোটা মূর্তিটা সোনার জল করা। অনেক দিন আগে আমার ঠাকুরদা এই মূর্তিটা তৈরি করান। এই মূর্তির পায়ের কাছে এই যে দেখুন। বলেই তিনি মূর্তির পায়ের কাছে একটা বাক্স বার করলেন। মূর্তিটা বেশ বড়। তার নিচে একটা ছোট্ট বেদি মতো করা আছে। সেই বেদির ভেতরে একটা ছোট্ট খোপের মতো, আর সেই খোপ থেকেই বের করে আনা হয় বাক্সটা। সেটা আমাদের সামনে খুলতেই দেখা যায় তার ভেতরে ছোট লম্বা মতো একটা খোপ। বোঝা যায় লম্বা লাঠির মতো কিছু একটা তার ভিতরে ছিল, তবে এখন ফাঁকা। ব্যোমকেশ সেটা দেখতে দেখতে বলল,
বাঁশিটা যে এখানে ছিল তার কে কে জানতো? এভরিবডি, সবাই জানতো। আমাদের বাড়িতে লুকোচুরির কোনো ব্যাপার নেই, সবার চোখের সামনে থাকে সবটা। ব্যোমকেশ ঘুরে ঘুরে ঘরটা দেখতে লাগলো। তারপর এক সময় মূর্তির সামনে এসে দাঁড়ালো। তারপর বলল, সুধীন্দ্রনাথ বাবু, আপনাদের বাড়ির চাকর বাকরদের একবার ডেকে দিন, আমি কথা বলবো, আর আপনার সেক্রেটারিকেও। এই বলেই আমরা বাইরে বেরিয়ে এলাম। মিনিট খানেকের মধ্যেই 4 জন এসে দাঁড়ালো আমাদের সামনে। ব্যোমকেশ এদিক ওদিক তাকিয়ে একটা ঘরের দিকে আঙুল তুলে বলল, ওই ঘরে আমি সবার সাথে আলাদা আলাদা করে কথা বলবো। অজিত, তুমি এখানে বসো, এক এক করে পাঠাবে আমার কাছে, আর সুধীন্দ্রনাথ বাবু আপনার সেক্রেটারিকে পাঠাবেন সবার শেষে। আমি সোফায় বসলাম। আমার সামনে সুধীন্দ্রনাথ বাবু ও তার স্ত্রী। একজনকে পাঠানো হলো ভেতরে। প্রায় মিনিট 5 পর সে যখন বাইরে এলো তখন তার মুখ ম্লান। এক এক করে বাকিরাও গেল। সবাই যখন ফিরে এলো তখন সুধীন্দ্রনাথ বাবুর সেক্রেটারি এসে গেছে। ব্যোমকেশ ঘর থেকেই বলল, এই অজিত, তুমি ভেতরে এসো এবার, আর সাথে সেক্রেটারি বাবুকেও নিয়ে এসো। আমরা দুজন প্রায় একসাথেই ভেতরে ঢুকলাম। ব্যোমকেশ একটা জানালার কাছে দাঁড়িয়ে। সেক্রেটারি ভেতরে ঢুকতেই তাকে দেখে ব্যোমকেশ বলল, আসুন সেক্রেটারি বাবু। আচ্ছা, আপনার নামটা? নমস্কার, আমার নাম সজল রায়। কিন্তু আমায় এভাবে ডেকে আনার কারণটা কি? আমি তো কিছুই করিনি। যে ওই বাঁশি চুরি করে পালিয়ে যে তাকে না খুঁজে আপনি আমায় ডেকে আনলেন কেন? তাকেই তো ধরবো, তাকে ধরার জন্যই তো আপনাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। আমি তার ব্যাপারে কিছু জানি না। আমি মাস তিনেক হলো এখানে এসেছি। বাড়িতে আমি কমই থাকি, কারণ আমায় স্টুডিওতেই থাকতে হয় বেশিরভাগ সময় কাজকর্ম দেখাশোনা করার জন্য। আচ্ছা বেশ, আপনার কি মনে হয় গয়েশনাথ চুরি করতে পারে সেই বাঁশিটা? কে কি করতে পারে তা কি বলা যায় ব্যোমকেশবাবু? তা যায় না, তবুও আপনার কি মনে হয়? বাঁশিটা যে চুরি হয়েছে তা তো জানা গেল আজ সকালে। তার আগে অবধি তো সে কথা কেউ জানত না। আর নিখোঁজ হওয়ার আগের রাত্রে গয়েশবাবু আমায় একবার বলেছিলেন যে এ বাড়ির একটা দামি জিনিস কেউ চুরি করতে চাইছে। তবে সে কে তা আমায় বলেননি। বলেছিলেন স্যারকে জানাবেন, কিন্তু বলেছেন কিনা তা এখনো জানি না। এই কথায় ব্যোমকেশ চমকে উঠল যেন। এগিয়ে এসে বলল, আর কিছু বলেছিল, মানে এমন কিছু যা সাধারণ নয়? সজল রায় যেন একটু ভাবলেন, তারপর বললেন, যা বলেছিলেন তার কোনো মানে হয় না জানেন। বলেছিল যে কে যে কখন কি করবে তার কোনো ঠিক নেই, কাউকে বিশ্বাস নেই, কাউকে না। আমি তো কিছুই তখন বুঝিনি। ব্যোমকেশ আর কিছু বলল না। ঘর থেকে বেরিয়ে আসতেই সুধীন্দ্রনাথ বাবু এগিয়ে এলেন। তিনি বললেন, এই যে ব্যোমকেশ বাবু, কিছু বুঝতে পারলেন? একটু সময় লাগবে আরো, তবে আপনি নিশ্চিন্তে থাকুন। আমরা বাড়ি ফিরে এলাম। চেয়ারে বসতে বসতে ব্যোমকেশ বলল, কেসটা ক্রমশ জটিল হয়ে যাচ্ছে অজিত। এখনো ততটাও হয়নি, কারণ এখনো তো এটাই জানা যায়নি গয়েশনাথের আসলে কি হয়েছে। সে যদি পালিয়ে যায় তাহলে তা কেন? গয়েশনাথ পালায়নি অজিত, সে এমন কিছু একটা জেনে গেছিল যার জন্য তাকে সরিয়ে দেওয়াটা দরকার ছিল। কিন্তু সেটা কি? আর একটা খটকা থেকেই যাচ্ছে অজিত। কি খটকা? সুধীন্দ্রনাথ বাবুর বাড়িতে অত দামি একটা সোনার বাঁশি সবার সামনে খোলা জায়গায় রাখা কেন? বাঁশিটা ঠিক কবে চুরি হয়েছে তা কেউ জানে না। আমার কাছে আসার পরের দিন খুঁজতে গিয়ে দেখা গেছে সেটা নেই। গয়েশনাথের নিরুদ্দেশ হওয়ার আগে না পরে তা হয়েছে তা আগে নিশ্চিত হতে হবে। সূত্র একটা অন্তত প্রথমে খুঁজে বার করতে হবে অজিত, নাহলে বাকি সুতোগুলো মেলানো যাবে না ঠিকভাবে। কিন্তু শুরু করবে কোথা থেকে? মানে সুধীন্দ্রনাথ বাবুর বাড়িতে গিয়েও তো তেমন কোনো লাভ হলো বলে মনে হয় না আমার। সে তুমি ঠিকই বলেছ অজিত, আমি আশা করেছিলাম অন্তত একটা কিছু মিলবেই। তাহলে এবার কি করবে? অপেক্ষা অজিত, অপেক্ষা। পরের দিন আমি আর ব্যোমকেশ মিলে শহরের কয়েকটা বড় বড় সোনার দোকানে গিয়ে খোঁজ নিলাম।
ইতিমধ্যে কেউ একটা সোনার বাঁশি বিক্রি করতে এসেছে নাকি, কিন্তু একটা গোটা বেলা ঘুরেও আমরা খালি হাতেই বাড়ি ফিরে এলাম। সত্যবতী খাবার দিতে এসে জিজ্ঞাসা করলো, খোঁজ পেলে কিছু? কিসের বলো তো? খবরের কাগজে কাল যে খুনের খবরটা দেখলাম, ওই কেসটা নিয়ে তদন্ত করছো তো? মানে না বৌঠান, ব্যোমকেশ ওই হারিয়ে যাওয়া সোনার বাঁশি আর গয়েশনাথ নামে একজন কাজের লোকের সন্ধান করছে। সত্যবতী মুখ বেঁকিয়ে বলল, জলজ্যান্ত একটা খুন ছেড়ে বাঁশির পিছনে পড়লে শেষে? কালে কালে কত যে আর দেখবো। ব্যোমকেশ কিছু উত্তর করলো না। কি যেন ভাবতে ভাবতে খাবার নাড়াচাড়া করতে লাগলো। তারপর কি যেন একটা মনে মনে ভেবে নিয়ে আবার খেতে শুরু করলো। এটা দেখে আমি বললাম, এই ব্যোমকেশ, আরে কি হলো বলো তো? কিছু না অজিত, কেন জানি না মনে হচ্ছে বাঁশির কেসের সাথে এই খুনের একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে। তাই নাকি? কিন্তু কিরকম? যদি বাঁশির কথাটা বাইরের কেউ জেনে থাকে আর সে বাঁশিটা নিয়ে পালিয়ে গেল, চোরের পিছু পিছু অন্য কেউ যদি আবার চোরের উপর বাটপাড়ি করতে গিয়ে একটা খুন হয়ে গেল। ভায়া ব্যোমকেশ, এবার তুমি না বাড়াবাড়ি রকমের কল্পনা করছো, বুঝলে? আরে খবরের কাগজে লেখাই আছে একটা বাচ্চা ছেলেকে কাছাকাছি দেখা গেছে। আর তুমি তো জানোই ওই জায়গাটা রাতে কেমন জনশূন্য থাকে। আচ্ছা, এই বাঁশির ব্যাপারটা, এই ব্যাপারটা তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার না কিছুই মনে হচ্ছে না। আর 5 জন যা ভাববে আমিও ঠিক তাই ভাবছি। ওই গয়েশনাথই ওই বাঁশিটা নিয়ে পালিয়েছে, বুঝলে? আর হয়তো সে শহরের বাইরে চলে গেছে, তাই তাকে পাওয়া যাচ্ছে না। না না অজিত, এখানে সমস্যা ওই শেষ কথাটা, যেটা গয়েশনাথ সুধীন্দ্রনাথ বাবুকে বলতে চেয়েছিল, আর সেক্রেটারিকে বলা সেই কাউকে বিশ্বাস না করাটাও। এমন কি ঘটলো যাতে কাউকে বিশ্বাস না করার মতো কারণ হলো? আরেকটা কথা ব্যোমকেশ, গয়েশনাথ যেদিন নিরুদ্দেশ হয় সেদিন রাত্রে সুধীন্দ্রনাথ বাবুর ঘরে তার স্ত্রী আসতেই গয়েশনাথ চুপ করে যায়। সে কি ভয় পেয়েছিল কোনো কারণে? এটা যে আমি ভাবিনি তা নয়, কিন্তু বলেই চুপ করল ব্যোমকেশ। তারপর মাথাটা পেছনে হেলিয়ে বলল, হচ্ছে না অজিত, হচ্ছে না। আমাদের ব্যাপারটা আরেকটু অন্যভাবে ভাবতে হবে। পরদিন সকালে আমরা গিয়ে পৌঁছলাম থানায়। সুধীন্দ্রনাথ বাবুর সেই ঘনিষ্ঠ বন্ধু অর্থাৎ পুলিশ অফিসার মিস্টার শাসমলকে আগেই বলা ছিল আমরা আসব। ব্যোমকেশকে তিনি আগে থেকেই চিনতেন, তাই বললেন, আরে ব্যোমকেশ বাবু যে, আসুন আসুন, সুধীন আমার টেলিফোনে সব জানিয়েছে। বলুন কিভাবে সাহায্য করতে পারি আপনাকে। আচ্ছা, যে লোকটি নিরুদ্দেশ হয়েছে অর্থাৎ গয়েশনাথ, তার ব্যাপারে কিছু জানতে পেরেছেন? মিস্টার শাসমল একটু এদিক ওদিক দেখে নিয়ে চাপা স্বরে বলল, না ব্যোমকেশ বাবু, মানুষটা যেন গায়েব হয়ে গেছে, নো ট্রেস। আসলে সুধীন ব্যাপারটা ফ্লাশ করতে চাইছে না, তাই আমি গোপনে কয়েকজনকে নিয়ে খোঁজ চালাচ্ছি। সুধীন্দ্রনাথ বাবুর বাড়ি থেকে একটা সোনার বাঁশি চুরি গেছে, জানেন? হ্যাঁ, কাল ফোন করেছিল সুধীন, সব বলল। এখন তো মনে হচ্ছে ওই লোকটি চুরি করে পালিয়েছে, কিন্তু সুধীন তা মানতে চায় না। ঠিক এই সময় একটা ফোন এলো মিস্টার শাসমলের কাছে। তিনি ফোন ধরে কথা বললেন। তারপর ব্যোমকেশ বলল, আচ্ছা, এই ক্যানিং স্ট্রিটের কাছে যে খুনটা হয়েছে তার ব্যাপারে কিছু জানা গেছে? ছিনতাইয়ের কেস মনে হচ্ছে। লোকটা এদিককার নয়, এখানে এসেছিল কোনো কারণে, কিন্তু কিন্তু কে তাকে ওভাবে এখানে ওটা করলো তা জানা যায়নি। তার সাথে টাকা পয়সাও খোয়া যায়নি কিছুই। একটা বাচ্চা ছেলের কথা লেখা ছিল খবরের কাগজে, সেটার কিছু? না ব্যোমকেশ বাবু, কাছের একটা দোকান খোলা ছিল সে সময়। সেই একটা চিৎকার শুনে বেরিয়ে আসে, আর সেই দেখেছিল ওই বাচ্চা লোকটাকে দৌড়ে যেতে। আর কিছুই জানা যায়নি। থানা থেকে বেরিয়ে আমরা গিয়ে পৌঁছাই সেই ক্যানিং স্ট্রিটের কাছে রাস্তায়। ঠিক যেখানে খুনটা হয়েছিল তা জানা গেল কয়েকজনকে জিজ্ঞাসা করেই। স্পটে জায়গাটা বেশ ফাঁকাই। বড় রাস্তা থেকে একটা গলির ভেতরে, দুপাশে বড় বড় বাড়ি, আর তার ফাঁক দিয়ে ছোট রাস্তা। রাস্তার একদম শেষে একটা পান বিড়ির ছোট দোকান। সেখানে গিয়ে ব্যোমকেশ একটা পান বানাতে বলে। দোকানদার এক মনে পান বানাচ্ছে। এমন সময় ব্যোমকেশ বলল, বুঝলে অজিত, শহরটা আর থাকার মতো রইল না। যখন তখন যেখানে সেখানে খুন হয়ে যাচ্ছে। খুন কথাটা শুনে দোকানদার বলল,
আপনারা কারা আছেন সাব? আমরা আমরা তো এই কাজে একটা কাজে এসেছিলাম, এই দিকটা ঘুরে দেখছি। একজন বললো এখানে নাকি একটা খুন হয়েছে, তুমি জানো কিছু? দোকানদার ভালো করে আমাদের দুজনকে দেখতে লাগলো, তারপর বলল, আর বলবেন না সাব, খুন বলে খুন, গলার নলিটা ফাঁক করে দিয়েছে একেবারে। এইবার ব্যোমকেশের চোখ উজ্জ্বল হয়ে উঠল মনে হলো। তবে সে সাধারণভাবেই বলল, এই আর কি, আমাদের শহরে এমন কত খুন দেখেছি। খুন আমিও দেখেছি সাব, কিন্তু এই কয়েকদিন আগে যা হলো। শুনি, কি হলো বলোই তাহলে। রাত তখন 10টা মতো হবে সাব। আমি রাত্রে 11টা অবধি দোকান খোলা রাখি। আমি দোকানে বসে সারাদিনের বিক্রি বাট্টার পর আর কি লাগবে কাল তাই খুঁজে দেখছিলাম। এমন সময় একটা লোক এসে দাঁড়ায়, আমায় একটা ঠিকানা জিজ্ঞাসা করে। সেটা আমার জানা, আমি তাই তাকে বলে দিই। এই ঠিকানাটা কি ছিল বলো তো? ওই রাস্তাটা দিয়ে এগিয়ে 3 নাম্বার বাড়িটা। সে এগিয়ে যেতেই দেখি একটা বাচ্চা ছেলে তার পিছু পিছু যাচ্ছে। এবার আমি নিজের কাজে মন দিই, ভাবি এখানকার কেউ হবে হয়তো। তার মিনিট খানেক পর একটা চিৎকার। আমি প্রথমে ভয় পেয়ে যাই, তবু একটু একটু করে সাহস পেয়ে উঠে দেখি রাস্তার মাঝখানে কে যেন পড়ে আছে। আমি ভয় পেয়ে পুলিশ ডাকতে যাই। এখানে সামনেই সিগন্যালে পুলিশ থাকে। তারপর ওরাই বডি তুলে নিয়ে যায়। আমি বুঝতে পারছিলাম ব্যোমকেশের কাজ হয়ে গেছে, তাই সে পান নিয়ে পয়সা দিয়ে বেরিয়ে আসতে আসতে বলল, সত্যি এক ভয়ানক মৃত্যু। দোকানদার মাথা নাড়িয়ে তার কথায় সমর্থন করল। 3 নাম্বার বাড়িটায় পৌঁছে বেল টিপতে একজন বয়স্ক ভদ্রলোক বেরিয়ে আসলেন। তিনি বললেন, কাকে চাই? আসলে কয়েকদিন আগে আপনার বাড়িতে একজনের আসার কথা ছিল, সে আসার পথেই মারা যায়। এই তার ব্যাপারেই একটু কথা বলার ছিল। আপনি কি পুলিশের লোক? মানে পুলিশকে তো আমি বলেছি ও আমার গ্রামের লোক। আগে আমিও সেখানেই থাকতাম। ও এসেছিল কাজের জন্য। একজন ওকে কাজ দেবে বলে এখানে আসতে বলেছিল হয়তো। ওর সাথে আমার সেই কথাই হয়েছিল সপ্তাহ 2 আগে। নামটা মনে আছে তার? মানে যে কাজ দেবে বলেছিল। আর মৃত ব্যক্তিরই নামই বা কি? না, ওকে ডেকেছিল তা তো আমার মনে নেই, তবে ওর নাম ছিল মাখনলাল। ওর বাড়ি ওই বসিরহাটের কাছে কোথাও। আচ্ছা, এই মাখনলালের সাথে এই শহরে কারোর কোনো শত্রুতা থাকতে পারে বলে আপনার মনে হয়? আপনি কি বলছেন? যে এই শহরে প্রথমবার এলো, তার সাথে কার শত্রুতা থাকতে পারে? এরপর আর বেশি কথা হলো না আমাদের। শুধু ব্যোমকেশ সেই ভদ্রলোকের কাছ থেকে মাখনলালের ঠিকানাটা নিয়ে এলো। ব্যোমকেশকে নিয়ে আমরা বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে ব্যোমকেশ তার খাতাটা নিয়ে বসল। আমিও ঘরে এসে স্নান টান সেরে একটু বিছানায় গড়ি নিলাম। খাবার আগে পর্যন্ত দেখলাম ব্যোমকেশ তার খাতাটা নিয়ে এক মনে বসে বসে কিছু ভাবছে আর লিখছে। সকালে ঘুম থেকে উঠে দেখি ব্যোমকেশ নেই। সত্যবতীকে জিজ্ঞাসা করতেই সে বলল, তার আর কাজ কি? সে তো সকালে উঠেই কোথায় যেন বেরিয়ে গেল, বলে গেল ফিরতে দেরি হবে, আর তোমার জন্য এই এই কাগজটা রেখে গেছে। সত্যবতী চলে যেতেই আমি কাগজ খুলে দেখলাম। আমি বাকিটা পড়েই বুঝলাম কেসটা একটা অন্য মোড় নিতে চলেছে। ব্যোমকেশের বলে যাওয়া কাজটা নিয়ে আমি বেরোলাম। কাজটা খুবই ছোট, অথচ বেশি শক্ত। একটা বাড়িতে যেতে হবে, সেই বাড়ির দারোয়ানকে একটা ছবি দেখাতে হবে। ছবির লোকটি তার বাড়িতে এসেছিল কিনা এইটুকুই। তবে সমস্যাটা হলো সেই বাড়ির দারোয়ান কিংবা অন্য কেউ যেন আমায় চিনতে না পারে। এর কারণ আমি জানি না, একমাত্র ব্যোমকেশই জানে। তবে সে যখন আমায় এই কাজটা দিয়েছে, তার নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। বাড়িটাতে পৌঁছে গেটের কাছে গেলাম। তার আগে ভালো করে দেখে নিলাম বাড়ির ভেতর থেকে কেউ আমায় দেখছে নাকি। না, এমন কাউকে দেখা গেল না। আমি দারোয়ানের দিকে এগিয়ে গেলাম। সে বসেছিল একটা টুলের ওপর। আমায় দেখে এগিয়ে এলো। ঠিক সেই সময় আমি হাতের রুমালটা একটু কায়দা করে মুখের ওপর চেপে বললাম, এই আমি পুলিশের লোক, বুঝলে?
তাই বাড়ি থেকে নাকি একটা লোক নিরুদ্দেশ হয়েছে। সে ভীষণ ভয় পেয়ে উঠে দাঁড়িয়ে আমায় সেলাম করলো। আমি বললাম, ঠিক আছে, থাক থাক, আমায় এটা বলো যে নিরুদ্দেশ হয়েছে সে কেমন লোক। সে একটু হেসেই বলল, ও সাহেব তো খুব ভালো লোক ছিল, আমার মাঝে মাঝে কত তারিফ করতো, বকশিসও দিত। আচ্ছা, এবার বলো, কেউ কি আসতো তার সাথে দেখা করতে? না সাহেব, কেউ তো আসতো না। তারপর একটু ভেবে নিয়ে বলল, তবে সাহেব একজন এসেছিল, বলেছিল সাহেব নাকি আসতে বলেছে কাজের জন্য। তারপর আবার ভেবে বলল, হ্যাঁ সাহেব, ওই যেদিন গয়েশ সাহেব হারিয়ে গেল সেই দিন বিকেলে এসেছিল সে। বুঝলাম আমার কাজ প্রায় শেষ হয়ে এসেছে। এবার পকেট থেকে একটা ছবি বার করে নিয়ে সেটা দারোয়ানের সামনে তুলে ধরতে সে বলল, হ্যাঁ এই লোকটাই তো, কিন্তু এ কি মারা গেছে সাহেব? ও চোখ বন্ধ যে, আর গলাটা কি বিভৎসভাবে কাটা। দারোয়ান চোখ বন্ধ করে, আর ঠিক সেই সময়ে আমি তাড়াতাড়ি পা চালিয়ে রাস্তার উল্টো দিকে চলে যাই। ফিরেই আসতাম কি মনে হতে সামনের রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে এক মনে ভাবছিলাম, তাহলে সেই মারা যাওয়া লোক মানে মাখনলাল গয়েশনাথের ডাকেই গ্রাম থেকে এখানে এসেছিল কাজের আশায়। কিন্তু কি কাজ, আর সেই কাজের জন্যই কি তাকে বেঘরে প্রাণ দিতে হলো? এই সব ভাবছি, এমন সময় দেখি সেই বাড়িটার ভিতর থেকে একটা মেয়ে বেরিয়ে আসছে। সে বাইরে বেরিয়ে এদিক ওদিক দেখেই রাস্তার অন্যদিকে চলে গেল। আমি এক মুহূর্ত ভাবলাম মাত্র, যদি ব্যোমকেশ এখানে থাকতো তাহলে কি করত? সে নিশ্চয়ই পিছু নিত মেয়েটির। আমিও তাই আর সময় নষ্ট না করে তার পিছু নিলাম। মেয়েটা একবার করে পিছন ফিরে তাকাচ্ছে, কিন্তু এই সকালে রাস্তায় লোকের ভিড় আর আমি তার কাছে সম্পূর্ণ অচেনা। তাই সে তাকাতেই আমার ভিড়ের মধ্যে লুকিয়ে পড়তে বিশেষ অসুবিধে হলো না। এভাবে মিনিট 20 চলার পর সে বড় রাস্তা ছেড়ে ছোট রাস্তায় ঢুকে পড়ল। এবার আমার অসুবিধা শুরু হলো। এখানে ভিড় নেই, রাস্তার দুদিকে বড় বড় বাড়ি, তাই লুকোবার জায়গাও নেই। তবুও কোনো মতে পিছু করতে করতে এলাম একটা পুরনো পরিত্যক্ত কারখানার কাছে। একটু দূরে লুকিয়ে রইলাম। মেয়েটি সেই কারখানার সামনে গিয়ে এদিক ওদিক দেখল, তারপর ঢুকে গেল ভেতরে। আমি এবার দোটানায় পড়লাম, ভেতরে গিয়ে দেখব নাকি ফিরে গিয়ে অপেক্ষা করব ব্যোমকেশের জন্য। ভাবতে ভাবতেই দেখি মেয়েটি বাইরে বেরিয়ে আসছে। আমি একপাশে শরীর লুকিয়ে রইলাম। এবার একটা লোক বেরিয়ে এলো, বয়স কম। ওই মেয়েটির বয়স হবে 19 কি 20, আর ছেলেটার বয়স হবে 22-23 মতো। তারা নিজেদের মধ্যে কি যেন কথা বলতে লাগলো, আমি শুনতে পেলাম না। তবে মেয়েটি উত্তেজিতভাবে কিছু যেন বলছে হাত নাড়িয়ে নাড়িয়ে, আর ছেলেটি মাথায় হাত দিয়ে লম্বা চুলগুলো টেনে ধরে যেন হতাশা প্রকাশ করছে। ছেলেটার চোখ বন্ধ, মেয়েটা এক টানা বলে যাচ্ছে। এমন সময় হঠাৎ ছেলেটা মেয়েটার গলা টিপে ধরল। মেয়েটা ভয়ার্ত চোখে কি যেন বলার চেষ্টা করছে। এমন সময় ছেলেটা বাঁ হাত তুলে নাড়িয়ে নাড়িয়ে কি যেন বলল। আমি না শুনতে পেলেও বেশ বুঝতে পারলাম যে সে শাসাচ্ছে মেয়েটাকে। আমি আরেকটু ভালো করে কথা শোনার জন্য এগিয়ে যাব, এমন সময় পায়ের কাছে একটা কুকুরের গায়ে পা পড়তে সে ভেউ ভেউ করে চিৎকার করে উঠল। আমি সেই মুহূর্তে হাতের রুমালটা মুখে চাপা দিলাম। মেয়েটি আর ছেলেটি দুজনেই আমার দিকে তাকালো। আমি সেই মুহূর্তেই মেয়েটিকে ভালো করে দেখলাম, তবে কয়েক মুহূর্ত, কারণ ছেলেটা পকেটে হাত দিচ্ছে দেখে বুঝলাম তার কাছে বন্দুক আছে। আমি আর দেরি না করে দৌড় লাগালাম। সেও আমার দিকে দৌড়ে এলো। আমি প্রাণপণে দৌড়চ্ছি আর ভাবছি একবার ভিড়ের মধ্যে পড়লেই আর চিন্তা নেই। আমি যতটা জোরে সম্ভব দৌড়চ্ছি, আর আমার পিছনে ছুটে আসতে থাকা ছেলেটা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে করতে ছুটে আসছে। প্রথম মোড়টা ঘোরার সময় একটা গরম হলকা আমার কানের পাশ থেকে ছিটকে গিয়ে পাশের দেওয়ালে লেগে
চলটা উঠে এলো দেওয়ালের। আমার মনে হচ্ছিল যেন এখনই অজ্ঞান হয়ে যাব। এর আগেও বহুবার এমন ভয়ঙ্কর অবস্থায় পড়তে হয়েছে। সেবার সেই সাইকেলের বেলের সাথে মৃত্যুবান লুকিয়ে যে হত্যা করছিল, তারপর সেই নীলা রহস্যের বোমার সামনে দাঁড়িয়েও এমন ভয় আমার হয়নি। তার কারণ সাথে ছিল ব্যোমকেশ। সে কোথায় কোথায় ব্যোমকেশ? সে হয়তো এখন বসিরহাটে খোঁজ করছে মাখনলালের বাড়ির কারোর। অথচ সে কি জানে আমার পিছনে বন্দুক হাতে দৌড়ে আসছে মৃত্যু? আমি আরো জোরে দৌড়তে লাগলাম। ওই তো বড় রাস্তা, আর একটু গেলেই। আমি একবার পিছনে তাকালাম, ওই যে সে আসছে। আমি আরেকটু জোরে দৌড়ে রাস্তার ভিড়ে নিজেকে লুকিয়ে ফেললাম। এতটা দৌড়ে আমার হৃৎপিণ্ড যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে। আমি একটা চায়ের দোকানে বেঞ্চের উপর বসলাম। সে যেই হোক না কেন, এত লোকের মাঝে তো আর আমার উপর গুলি চালাতে পারবে না। তার হাতের নিশানা খুব ভালো নয়, তা তো বোঝাই যাচ্ছে। না হলে অত কাছ থেকে সে লক্ষ্যভ্রষ্ট হতো না। আমি বসে বসে হাঁপাচ্ছি, এমন সময়ে কে যেন আমার কাঁধে হাত রাখলো। আমি তাকিয়ে দেখি একজন কাবুলিওয়ালা, কিন্তু কাউকে বিশ্বাস নেই, কাউকে না। এও ওদেরই দলের কেউ হতে পারে। বেঞ্চ ছেড়ে উঠে দৌড় লাগাতে যাব, এমন সময় দেখি সে আমার হাত চেপে ধরেছে। আমি কিছু বলতে যাবার আগে সে চাপা স্বরে বলল, অজিত, আমি ব্যোমকেশ। আমি এবার তার দিকে তাকালাম। সে নিজের লম্বা দাড়িটা খুলে বলল, আরে আমি অবাক হয়ে গেলাম। আমিও চিনতে পারিনি ব্যোমকেশকে। এতটাই নিখুঁত হয়েছে তার ছদ্মবেশ। আমি তাকে হাঁপাতে হাঁপাতেই বললাম, এ ব্যোমকেশ ভায়া, তুমি জানো না কি হয়েছে আজ? আমি একটুর জন্য বেঁচে গেছি। এখানে নয়, বাড়ি ফিরে সব কথা হবে। এই তুমি আগে যাও, আমি তোমার পরে আসছি। বলেই সে অন্যদিকে চলে গেল। কোনো মতে আমি বাড়ি ফিরে এসে চেয়ারে ধপ করে বসে পড়লাম। আমার উত্তেজনাটা কোনো মতেই কমছিল না যেন। তবে আমার হাঁপানিটা কিছুটা কমেছিল। মাথার ভেতরটা ফাঁকা হয়ে আসছিল। ব্যোমকেশ বোধহয় আমার ব্যাপারটা বুঝতে পেরেছিল, তাই এক গ্লাস জল এনে আমায় দিল। তারপর বলল, অজিত, একটু সময় নাও, শান্ত হও। এর মাঝেই সত্যবতী এসে দাঁড়ালো। আমার চোখে মুখে মনে হয় তখনও মৃত্যুর ভয়টা লেগেছিল। সে বলল, কি হয়েছে ঠাকুরপুর? মুখটা ওরকম লাগছে কেন? ব্যোমকেশ কিছু না বলে মুখে আঙুল দিয়ে তাকে চুপ করতে বলল। একটু চা করে নিয়ে এসো না সত্য, গলাটা বুঝে আসছে। আমরা তিনজন এক কাপ করে চা নিয়ে বসলাম। গরম চা শরীরে যেতেই আমি একটু বল ফিরে পেলাম যেন। এইবার ব্যোমকেশ বলল, এবার বলো অজিত, আজ কি হলো? একদম প্রথম থেকে বলবে। আমি বলতে শুরু করলাম। দারোয়ানের সাথে যা যা কথা হলো বলার পরে সেই মেয়েটির পিছু করতে করতে সেই পরিত্যক্ত কারখানায় যাওয়া পর্যন্ত। শেষে সেই ছেলেটির বন্দুক হাতে আমায় তাড়া করার কথা বলতেই সত্যবতী চমকে উঠল। সে কি? এই, তুমি এই কেসটা ছেড়ে দাও। তারপর ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে তখন? ব্যোমকেশ এক মনে কি যেন ভাবছিল। সত্যবতীর কথা শুনে ব্যোমকেশ তার দিকে তাকালো। ব্যোমকেশ তার ধরা চূড়ো এর মধ্যে খুলে ফেলেছে। তার মুখটা যেন শক্ত হয়ে উঠেছে। সেভাবেই সে বলল, না সত্য, অজিতের উপর গুলি চালানোর শাস্তি যে ওকে ভোগ করতেই হবে। এত সহজে ছেড়ে দিলে চলবে না। তাহলে তুমি কি করবে? ওর মাথায় বন্দুকের নল রেখে ওকে আমি বোঝাবো কার ওপরও হামলাটা করেছে। যা ভালো বোঝো তাই করো। বলে সত্যবতী উঠে গেল রান্নাঘরে। আমি এখন কিছুটা স্বাভাবিক। আমি বললাম, তাহলে তো বোঝাই যাচ্ছে সেই মৃত লোক মাখনলাল গয়েশনাথের কাছে এসেছিল। তারপর একজন খুন হলো আর অন্যজন নিখোঁজ। কিন্তু মোটিভটা কি? খুন যেই হোক না কেন, সে কি চাইছে? আর এই মেয়েটির সাথে ওই ছেলেটার কথা কাটাকাটি কি নিয়ে? ব্যোমকেশ মুখে একটা রহস্যময় হাসি এনে বলল, মেয়েটি কি বুঝতে পেরেছ অজিত? এ আর কঠিন কি? আরে ও সুধীন্দ্রনাথ বাবুর মেয়ে। মানে ওই বাড়ির ড্রয়িং রুমে ওদের তিনজনের একটা ছবিও আছে।
অজিত, কিন্তু কেসটা বড্ড ঘোরালো হয়ে যাচ্ছে। অনেকগুলো আলাদা আলাদা ঘটনা, কিন্তু এই সব ঘটনাগুলো এক সুতোয় কোথাও যেন বাঁধা। সেই বাঁধনটা খুঁজে পেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর আসল রহস্যটা হলো গয়েশনাথ বাবু কি জানতে পেরেছিলেন। তবে আমার কি মনে হয় জানো ব্যোমকেশ, এই গয়েশনাথই মাখনলালকে শহরে ডেকেছিল বাঁশিটা দেওয়ার জন্যই। বাঁশিটা নিয়ে ফিরে যাওয়ার আগে হয়তো সে একবার ক্যানিং স্ট্রিটের কাছে বাড়িটায় যেতে চেয়েছিল, তবে রাস্তায় কেউ তাকে খুন করে আর তার কাছ থেকে বাঁশিটা ছিনিয়ে নেয়। তোমার অনুমান যদি সত্যি বলে মেনেই নি, তাহলে গয়েশনাথ কোথায় গেল? সে যদি বাঁশি চুরি করে মাখনলালকে দিয়েই থাকে, তাহলে তো তার বাড়ি থেকে পালানোর কোনো কারণ নেই। তাকে তো আর ধরার মতো কোনো প্রমাণ নেই। মাখনলাল তার সাথে দেখা করতে এসেছিল শুধু, এইটুকুই যথেষ্ট প্রমাণ নয় অজিত? তাহলে তুমি কি ভাবছো? আমার মনে হচ্ছে বলেই ব্যোমকেশ চুপ করে গেল। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এই তুমি বসো অজিত, আমি স্নানটা সেরে আসি। রাত্রে আর তেমন কিছু হলো না। ব্যোমকেশকে অনেক রাত পর্যন্ত দেখলাম পড়ার টেবিলে বসে কাজ করতে, নিজের ডায়েরি আর পেন নিয়ে কিছু লিখছে আর ভাবছে। আমি তার মুখের ভাবটা দেখে অবাক হলাম। হয়তো আমি তাকে না জানিয়ে মেয়েটির পিছু নেওয়ার জন্য সে আমার উপর রাগ করে আছে, অথবা সেই ছেলেটির ওপর যে আমার উপর গুলি চালিয়েছিল। আসল সত্য কোনটা? কেসটা বড্ড জটিল হয়ে যাচ্ছে। যতই ভাবছি এই বোধহয় একটা বড় সূত্র হাতে আসবে, তখনই একটা নতুন ঘটনা ঘটে সবটা আবার নতুন করে ভাবতে হচ্ছে। আচ্ছা, ব্যোমকেশ কি ভাবছে? সে আজ বেরিয়ে জানতে পারলো কি? না থাক, কাল সকালেই জানা যাবে। সকালের ঘুমটা যে এভাবে ভাঙবে তার স্বপ্নেও ভাবতে পারিনি। ব্যোমকেশ এসে আমায় প্রায় ধাক্কা দেওয়ার মতো করে বলতে লাগলো, এই অজিত, অজিত, আরে এই অজিত, ওঠো ওঠো, আমাদের বেরোতে হবে এক্ষুনি, কুইক। কুইক শব্দটা শুনেই আমি বুঝতে পারলাম কেসটা নিয়ে কোনো নতুন কিছু ঘটেছে। আমি আর সময় নষ্ট না করে যখন ফ্রেশ হয়ে কোনো রকমের চা খাচ্ছি, তখন ব্যোমকেশকে জিজ্ঞাসা করলাম, এই ব্যোমকেশ, কি হয়েছে বলো তো? ব্যোমকেশ আমার দিকে একভাবে কিছুক্ষণ তাকিয়ে তারপর বলল, অপহরণ। আমি চমকে উঠলাম, বললাম, আবার? ব্যোমকেশ হা হা করে হাসলো, তারপর বলল, কে অপহরণ হয়েছে জানবে না? আমি বললাম, কে? সুধীন্দ্রনাথ বাবুর মেয়ে। হোয়াট? হ্যাঁ অজিত, যাকে তুমি কাল ফলো করছিলে সেই কাল বিকেল থেকেই ফেরেনি। কাল সারা রাত অপেক্ষা করেছে সুধীন্দ্রনাথ বাবু, আমাকে ফোনও করেছিল, কিন্তু আজ সকালে মুক্তিপণের জন্য ফোন এসেছে। কত টাকা চেয়েছে? টাকা নয় অজিত, আরো বড় কিছু, এমন কিছু যা এই কেসের মোড় আবার ঘোরাতে চলেছে। এই হেয়ালি করো না, ঠিক আছে? বলো না। আচ্ছা, এই কেসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জিনিস আছে বলো তো? সোনার বাঁশি। সাব্বাস অজিত, কিন্তু এখানে ব্যাপারটা একটু রহস্যময়। সে যাই হোক, পরে দেখা যাবে, চলো বেরোনো যাক। সুধীন্দ্রনাথ বাবুর বাড়িতে পৌঁছেই দেখা গেল সেই পুলিশ ইন্সপেক্টর মিস্টার শাসমল বসে আছেন চিন্তিত মুখে। আমাদের দেখেই সুধীন্দ্রনাথ বাবু উঠে এসে বললেন, এই যে ব্যোমকেশ বাবু, দুবার ফোন এসেছে, এর মধ্যে বক্তব্য একই, সেই সোনার বাঁশিটা দিয়ে নিজের মেয়েকে নিয়ে যাও। পুলিশে জানালে বা গোয়েন্দা সাহায্য নিলে মিলবে মেয়ের লাশ। আমি আমি কি করব কিছু বুঝতে পারছি না। আপনি একটু শান্ত হন, ঘাবড়াবেন না। আচ্ছা আমায় বলুন, শেষবার তাকে মানে আপনার মেয়েকে কখন দেখেছেন? আমি তো কাল স্টুডিওতে ছিলাম, বাড়ি এসে দেখি ও নেই। তো অনেক রাত পর্যন্ত অপেক্ষা করেও যখন ও ফিরল না, তখন আমি বীরেনকে জানাই। ও খোঁজ নেয়, কিন্তু না, নো ট্রেস। তারপর ও আপনাকে ফোন করে, কিন্তু কিন্তু কথা হচ্ছে যে বাঁশিটা যে আমার কাছে নেই। এখন এখন আমি কি করে? আর কথা বলতে পারেন না তিনি। পাশে তার স্ত্রী বসে, তার চোখে জল। ব্যোমকেশ এবার তাকে প্রশ্ন করে, শেষ কখন সে বাড়ি থেকে বেরিয়েছিল? দুপুরে খাওয়ার পর বলল একটু কাজ আছে, ঘণ্টাখানেকের মধ্যেই চলে আসবে। ব্যোমকেশ আমার দিকে তাকায়, আমি সম্মতি জানাই।
তাহলে শেষ দুপুর থেকেই সে নিখোঁজ। আচ্ছা, তার আগে তাকে কে দেখেছে? অন্য পাশে দাঁড়িয়ে থাকা সেক্রেটারি বলে, আমি সিঁড়ি দিয়ে নামছিলাম, দেখি গয়েশবাবু ঘরে কি যেন খুঁজছেন। এই কথায় সবাই অবাক হয়ে তাকায় তার দিকে। সুধীন্দ্রনাথ বাবু বলেন, না না, আরে এইসব কি কি বলছো তুমি? আরে ও গয়েশের ঘরে কি খুঁজবে? এ দেখো। ব্যোমকেশ বাধা দিয়ে বলে, আরে দাঁড়ান সুধীন্দ্রনাথ বাবু, ওনাকে বলতে দিন। সেক্রেটারি একবার সুধীন্দ্রনাথ বাবুর দিকে দেখে নিয়ে বললেন, দুপুরে আমি একবার শুটিং স্পট থেকে ফিরে এসেছিলাম একটা ইম্পর্টেন্ট স্ক্রিপ্ট নিতে। সুধীন্দ্রনাথ বাবুই পাঠিয়েছিলেন আমায়। সেটা ঘর থেকে নিয়ে নামছি, দেখি গয়েশবাবুর ঘরের দরজাটা খোলা। একবার মনে করলাম ঘর ঝাঁট দেওয়ার জন্য হয়তো কাজের লোক ঢুকেছে, কিন্তু একবার কি মনে হতেই দেখি সুধীন্দ্রবাবুর মেয়ে ঈশানী দাঁড়িয়ে আছে, কি যেন দেখছে চারিদিকে। আমার তাড়া ছিল, তাই বেরিয়ে গিয়েছিলাম। এতটা বলে সে থামল। এখানে বলা দরকার, এই প্রথম আমি জানতে পারলাম যে সুধীন্দ্রনাথ বাবুর মেয়ের নাম ঈশানী। এরপরেই মিস্টার শাসমল বলে উঠল, এসব কথা এখন থাক না, একটা সমাধান তো বার করতে হবে। যে বাসি চুরি হয়ে গেছে তাকে আবার নতুন করে কিভাবে কিডন্যাপারের হাতে তুলে দেওয়া যাবে? এই ব্যাপারটা আমাকেও ভাবাচ্ছিল। ব্যোমকেশ কিন্তু এক মনে কিছু একটা ভেবে যাচ্ছিল। তাকে সুধীন্দ্রনাথ বাবু বলল, ব্যোমকেশবাবু কি করা যায় এখন? হ্যাঁ, আপনি এখন আমার একমাত্র ভরসা। ও ঠিকানা কিছু দিয়েছে? মানে কোথায় যেতে হবে? না, বলেছে ঠিক 12টায় ফোন করে জানাবে। ব্যোমকেশ ঘড়ি দেখে বলল, এখনো হাতে 40 মিনিট আছে। ব্যোমকেশ বাবু, আমার মেয়েটার কোনো ক্ষতি হবে না তো? এইবার কথা বললেন সুধীন্দ্রনাথ বাবুর স্ত্রী। আমি আমার দিক থেকে পুরোপুরি চেষ্টা করব, চলুন। এই বলে ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা, গয়েশবাবুর ঘরটা কোন দিকে? গয়েশবাবুর ঘরে ঢুকে সুধীন্দ্রনাথ বাবু ধপ করে বিছানায় বসে পড়লেন। বললেন, এই ঘরে আর কি পাওয়া যাবে ব্যোমকেশবাবু? ব্যোমকেশ কিছু বলল না। ভালো করে ঘুরে ঘুরে দেখতে লাগলো ঘরটা। ঘরে একটা বিছানা, একটা চেয়ার টেবিল, আলমারি আর একটা আলনা, সবকিছুই ভালো করে দেখছে ব্যোমকেশ। আর আমি মিস্টার শাসমল, সুধীন্দ্রনাথ বাবু, তাকে দেখছি। সুধীন্দ্রনাথ বাবুর স্ত্রী অন্য ঘরে। আমাদের স্থির দৃষ্টি ব্যোমকেশের দিকে। সে সুধীন্দ্রনাথ বাবুর অনুমতি নিয়ে আলমারি খুলে দেখল। কিছু জামা কাপড় ছাড়া আর তেমন কিছুই নেই। আর দেখা গেল কিছু কাগজপত্র। ব্যোমকেশ সেগুলো রেখে খাটের তলায়, দরজার খাঁজে, সব জায়গায় দেখতে লাগলো, কিন্তু না, কিছুই নেই। ক্রমশ ব্যোমকেশের মুখে একটা হতাশা ভরে যাচ্ছিল। একসময় সে বিছানার উপর বসে পড়ে একটা হাত দিয়ে অন্য হাতে ঘুষি মেরে বলল, একটা মাত্র সূত্র এই কেসটাকে প্রথম থেকে ভাবতে বাধ্য করছে। সবটা মিথ্যে হয়ে যাচ্ছে অজিত। আমার থিসিস, আমার ভাবনা, আমার সব। আমি ব্যোমকেশের সামনে গিয়ে বললাম, আরে কি সব বলছো ব্যোমকেশ? আরে তুমি পারবে, আমি জানি। বলছো? হ্যাঁ ব্যোমকেশ, কিন্তু কিন্তু আসল সমস্যাটা কি? যদি তোমায় বলি সেই সোনার বাসিটা এই ঘরেই আছে। এই ঘরে? হ্যাঁ, কি বলছেন আপনি? প্রায় চিৎকার করে ওঠেন সুধীন্দ্রনাথ বাবু। মিস্টার শাসমলও প্রায় চমকে গেছেন এই কথায়। ব্যোমকেশ শান্ত চোখে একটা হাসি রেখে আমার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ অজিত, এই ঘরেই আছে সেই বাসিটা। কিন্তু কোথায়? সেটাই তো রহস্য অজিত। এবার ব্যোমকেশ দেয়াল ধরে ধরে ঠুকতে লাগলো, কিন্তু না, ফাঁপা নয়, সব জায়গায় শক্ত। এবার ব্যোমকেশ দেয়ালে এক জায়গায় তাকালো, সেখানে একটা টিকটিকি দাঁড়িয়ে। ব্যোমকেশ মুখে একটা শব্দ করতেই টিকটিকিটা এগিয়ে গেল দেওয়ালে ঝোলানো একটা ক্যালেন্ডারের দিকে, একটা রাধাকৃষ্ণর মূর্তি আঁকা ছবিতে। ক্যালেন্ডারটার একটা লম্বা পাতা। বাংলা ক্যালেন্ডারে অনেকগুলো পাতা পিছন দিকে পরপর হয়, কিন্তু এই ক্যালেন্ডারটা সোজা একটা পাতা নিয়ে।
তারপর নিচের দিকে একটা জায়গা একটু মুড়োনো। এবার সেদিকে এগিয়ে যায় ব্যোমকেশ, ক্যালেন্ডারটার দিকে ভালো করে তাকায়। এবার তার দেখা দেখি আমিও যাই। ব্যোমকেশ সেই ক্যালেন্ডারের ওপরে হাত রাখে, তারপর হাতটা ধীরে ধীরে নামতে নামতে নিচে এসে দাঁড়ায়। মোড়ানো জায়গাটা হাত দিতেই ব্যোমকেশ সরে গিয়ে বিছানায় বসে পড়ল। এবার তার মুখে একটা প্রাপ্তির হাসি। সে হাসতে হাসতেই বলল, অজিত, ক্যালেন্ডারটা নিচে নামিয়ে নিয়ে এসো তো। আমি ক্যালেন্ডারটা নামিয়ে নিয়ে আসতেই সেটার মোড়ানো জায়গাটা হাত দিয়ে খুলে ফেলল ব্যোমকেশ। এবার তার মুখে হাসি ফুটল। আমার হাতে ততক্ষণে বেরিয়ে এসেছে সোনা দিয়ে বানানো সেই বাঁশিটা, যার মধ্যে বসানো রয়েছে আরো কয়েকটা পাথর। তবে সবচেয়ে বড় আকর্ষণ হলো একদম গোড়ার দিকে বসানো একটা লাল রঙের বড় পাথর, যা এক নজরেই বলা যায় রুবি। মিস্টার শাসমলও যেন অবাক চোখে দেখছে এই বাঁশিটা। সুধীন্দ্রনাথ বাবু যেন পরম শান্তি পেয়েছে। ব্যোমকেশ আরো কিছু যেন বলতে চাচ্ছিল, সেই সময় টেলিফোনটা বেজে উঠল। হ্যালো? হ্যাঁ 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 হ্যাঁ, আমি নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ের আমার ঈশানীর তোমরা কিছু করো না প্লিজ। হ্যাঁ, কোথায় যেতে হবে? আমি 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 আসছি, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। ফোন রেখে সুধীন্দ্রনাথ বাবু বললেন, আমাকে একটু বেরোতে হবে ব্যোমকেশ বাবু। আমার মেয়েকে বাঁচাতেই হবে। আমাদের গাড়িটা ছিল সুধীন্দ্রনাথ বাবুর গাড়ি থেকে প্রায় 50 মিটার পিছনে। বাঁশিটা একটা অ্যাটাচি বক্সে ভরে নিয়ে সুধীন্দ্রনাথ বাবু একাই গাড়ি চালিয়ে চলেছেন। ফোনে তেমনই বলা হয়েছিল একা যেতে হবে, নইলে তার মেয়েকে আর ফিরে পাবেন না। সুধীন্দ্রনাথ বাবু ভয়ে বাঁশিটা দিয়েই দিতে চেয়েছিলেন কাউকে না নিয়ে একাই যেতে। তাই তাকে না জানিয়ে মিস্টার শাসমল, আমি আর ব্যোমকেশ চলেছি। প্রায় 20 মিনিট চলার পর সুধীন্দ্রনাথ বাবুর গাড়িটা একটা বাঁক নিয়ে ডান দিকে ঢোকে। আমাদের গাড়িটাও সমান দূরত্ব রেখেই ঢোকে। এমন সময় মিস্টার শাসমল একটু পিস্তল বার করে তার সেফটি ক্যাচ অন করতে করতে বললেন, ব্যোমকেশবাবু, আশা করি আপনার সাথে আপনার অস্ত্র আছে। এটা অজিত বাবুকে দিন। আমি পিস্তলটা হাতে নিতেই মনে পড়ে গেল সেদিনের সেই কথাটা। সে আমার কানের পাশ দিয়ে গুলিটা বেরিয়ে দেওয়ালে লাগার কথা। সামনে ড্রাইভারের সিট থেকে সেক্রেটারি বলে উঠল, স্যার, আমিও থাকবো তো আপনাদের সাথে। তোমার সাথে রাখা যাবে না, তুমি থাকবে গাড়িতে। যদি আমাদের বিপদ দেখো তাহলে তুমি সোজা থানায় চলে যাবে। তার মুখটা ছোট হয়ে যায়। এবার মিস্টার শাসমল বললেন, তোমার কাজটা কিন্তু সবচেয়ে কঠিন, ইয়ং ম্যান। আমাদের সবার জীবন তোমার হাতে। এবার তুমি যদি না চাও তাহলে আমাদের সাথে যেতে পারো। ওষুধে কাজ হয়েছে, তাই সে বলল, আমি অপেক্ষা করবো আপনাদের জন্য। এতক্ষণে সুধীন্দ্রনাথ বাবুর গাড়িটা থেমেছে এক জায়গায়। আমরাও একটু অপেক্ষা করে তারপর থামলাম। অভিনয়টা কিন্তু আপনি খুব ভালোই জানেন মিস্টার শাসমল। মানে মাঝে মাঝে হয়ে যায়। ছেলেটাকে কেমন ঘোল খাওয়ালুম বলুন। দারুণ, এবার যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চলুন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা একটা গোডাউনের মতো জায়গা। সুধীন্দ্রনাথ বাবু ভেতরে যেতেই আমরা পিছু নিলাম। আমি, ব্যোমকেশ আর মিস্টার শাসমল। সেক্রেটারি গাড়ির কাছেই রইল। আমরা বড় গেট পেরিয়ে ভেতরে ঢুকলাম। গোডাউনটা পরিত্যক্ত, সেই কারণেই এখানে ওখানে গজিয়ে উঠেছে গাছপালা আর শ্যাওলা। সেসব পেরিয়ে এগিয়ে যেতে লাগলাম আমরা। এবার বড় জায়গাটার সামনে এসে পড়লাম। সামনে দাঁই করে রাখা বড় বড় ড্রাম, ডান দিকে টানা খোলা জায়গা। আমি এগিয়ে যাচ্ছিলাম, ব্যোমকেশ টেনে নিল। এইবার আমি সামনে তাকিয়ে হতবাক হয়ে গেলাম। সামনে আমাদের থেকে মাত্র 30 হাত দূরে একটা লোক বাঁধা। দেখি বোঝা যাচ্ছে অনেক দিন ধরে সে ওভাবে বাঁধা থাকতে থাকতে প্রায় অর্ধমৃত হয়ে গেছে। আর তার পাশেই বাঁধা সেই দিনের সেই মেয়েটি,
মানে সুধীন্দ্রনাথ বাবুর মেয়ে ঈশিতা। আর তাদের সামনে দাঁড়িয়ে বন্দুক নাচিয়ে সুধীন্দ্রনাথ বাবুকে কি যেন বলছে সে। আর তাদের পাশে যে দাঁড়িয়ে আছে তাকে দেখে আমি অবাক হলাম। উচ্চতা তার হবে ওই ওই 3 ফুট মতো, কিন্তু মুখে দাড়ি গোপ আছে, আর হাতে একটা ধারালো ছুরি নিয়ে বিশ্রীভাবে হাসছে। আরও 4-5 জন আছে এদিকে ওদিকে। মিস্টার শাসমল চাপা স্বরে বললেন, ব্যোমকেশ বাবু। এখন নয়, একটু অপেক্ষা করুন। আমি বুঝলাম না অপেক্ষাটা কিসের জন্য। সুধীন্দ্রনাথ বাবু অ্যাটাচি খুলে বাঁশিটা তুলে দিলেন সেই ছেলেটির হাতে। এবার সে সেটা হাতে নিয়ে দেখতে লাগলো। এদিকে সুধীন্দ্রনাথ বাবু এগোতে লাগলেন তার মেয়ে ও সেই বাঁধা লোকটি, মানে যাকে গয়েশনাথ বলে মনে হচ্ছিল, তাদের দিকে। ছেলেটির পাশে এখন বাকিরাও এসে গেছে। সবাই মিলে বাঁশিটাকে দেখছে। একবার এর হাত আর একবার ওর হাতে যাচ্ছে বাঁশিটা। সুধীন্দ্রনাথ বাবু গয়েশনাথের বাঁধন খুলে তাকে জাগানোর চেষ্টা করছে। ঈশানীও তার পাশে। ঠিক সেই সময় ব্যোমকেশ আর মিস্টার শাসমলের মধ্যে চোখে চোখে একটা ইশারা হলো। শাসমল ড্রামের পিছন দিয়ে অন্য পাশে অদৃশ্য হলো। এবার ব্যোমকেশ বন্দুক তুলে বলল, হ্যান্ডস আপ! যে যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। এই কথায় সবাই চমকে তাকালো, এমনকি সুধীন্দ্রনাথ বাবু। ছেলেটি একটা গালাগাল দিয়ে বলল, সালা, আমার সাথে বেইমানি, কাউকে ছাড়বো না আজকে। বলতে বলতে বন্দুক বার করে সুধীন্দ্রনাথ বাবুর মাথায় ঠেকালো। সুধীন্দ্রনাথ বাবু বললেন, ব্যোমকেশ বাবু, আপনি এখানে কেন? আমি তো বলেছিলাম কাউকে না আসতে। ক্ষমা করবেন, আসলে একটা ক্রিমিনাল হাতের সামনে থেকে চলে যাবে, সেটা তো আর হতে দিতে পারি না। চাপ সালা, সব কটার খুলি এখানে উড়িয়ে দেব। বাটলে, এই বাটলে, বাঁশিটা বাক্সে ভর, আর আমার জানেমানকে নিয়ে এখান থেকে চল। কি জানেমান, যাবে তো? এই কথায় ঈশানী সুধীন্দ্রনাথ বাবুর দিকে তাকালো। তিনি বললেন, এ কি ঈশা, তুই? এবার ব্যোমকেশ বলল, দেখো, নিজেকে সারেন্ডার করো, আমি কথা দিচ্ছি তোমাদের শাস্তি কম হবে। কি শাস্তি? আরে ধরতে পারলে তো শাস্তি হবে, আমরা তো এক্ষুনি এখান থেকে কেটে পড়বো। তার কথা শেষ হলো না, তার আগেই তার পিছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে পিস্তলের বাঁট দিয়ে তার মাথায় আঘাত করলেন মিস্টার শাসমল। আমিও সুযোগ বুঝে বন্দুক হাতে দাঁড়ালাম বাটলে বলে ছেলেটার পিছনে। মিস্টার শাসমল কড়া গলায় হুকুম দিলেন, সবাই হাতের অস্ত্র ফেলে মাটিতে বসে পড়ো। যে যার অস্ত্র ফেলে মাটিতে বসে পড়ল। ব্যোমকেশ এগিয়ে গিয়ে বাটলেকে বলল, বাটলে, খুনটা করলি কেন বলো? এবার শাসমল বলল, খুন? কোন খুন? মাখনলালের খুন মনে আছে? সেই পানের দোকানদার একটা বাচ্চা ছেলের কথা বলেছিল। সে বাচ্চা নয়, সে হলো এই বাটলে। শাসমল অবাক হয়ে বলল, তাই তো, এটা তো মাথায় ছিল না, কিন্তু কারণটা কি ব্যোমকেশ বাবু? ছেলেটির মাথা থেকে রক্ত পড়ছিল। শাসমল তাকে নিয়ে গাড়িতে গিয়ে বসল। একটা গাড়ি বাইরে দাঁড়ানো ছিল, সেটা নিয়ে চললেন শাসমল নিজেই। সেটায় 4 জন আর বাটলেকে তোলা হলো। একটা গাড়িতে ব্যোমকেশ, আমি আর সেক্রেটারি, অন্য গাড়িতে সুধীন্দ্রনাথ বাবু আর ঈশানী ও সাথে গয়েশনাথ। থানায় পৌঁছে সব কটাকে জেল হাজতে ভরে সেই ছেলেটার জন্য ফার্স্ট এইডের ব্যবস্থা করলেন মিস্টার শাসমল। তারপর চেয়ারে সবাই মিলে বসতেই সুধীন্দ্রনাথ বাবু বললেন, ব্যোমকেশ বাবু, আচ্ছা, কেসটা কি হলো বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না, ব্যাপারটা কি? সব বলছি, একটু সময় দিন, আর ওনার জন্য একটু খাবারের ব্যবস্থা করলে খুব ভালো হয়। আমি কোথায়? সুধীন্দ্রনাথ বাবু বললেন, আমরা থানায় আছি রে, চিন্তা করিস না, তোর আর কোনো ভয় নেই। এই কথায় তিনি আশ্বস্ত হলেন যেন। ঈশানী তাকে দুধটা খাইয়ে দিতে লাগলো। এইবার ব্যোমকেশ বলতে শুরু করলো, প্রথম থেকেই বলি তাহলে। প্রথমে যখন সুধীন্দ্রনাথ বাবু আমার কাছে আসেন, তখন আমি এই কেসটা নিতে চাইনি। একজন বাড়ির কাজের লোক নিরুদ্দেশ, অথচ তিনি পুলিশকে না জানিয়ে গোয়েন্দার সাহায্য চাইছেন। ব্যাপারটা আমার ঠিক প্রয়োজনীয় মনে হয়নি। তবে যখন বাঁশি চুরির ব্যাপারটা জানা যায়, তখন আমি প্রথমেই ব্যাপারটাতে আমল দিই।
প্রথমেই আমার সন্দেহ হয় সুধীন্দ্রনাথ বাবুর উপর। হয়তো তিনি এই সুযোগ কাজে লাগাতে চাইছেন, নিজেই বাসিটা চুরি করে সেটা চাপাতে চাইছেন গয়েশনাথের উপর। এই সময় সুধীন্দ্রনাথ বাবু বলে উঠলেন, মানে কি এসব কি বলছেন আপনি? ক্ষমা করবেন সুধীন্দ্রনাথ বাবু, আমাদের কাছে সবাইকে সন্দেহ করতে হয়, তবে এ আমার ধারণা ছিল মাত্র। কারণ বাঁশি চুরি করে একমাত্র তখনই তার লাভ যখন তিনি সেই মূল্যবান জিনিসের ইন্স্যুরেন্স করিয়ে রাখবেন। অথচ তিনি জানি না এই ব্যাপারে কাউকে জানাতে। তার বড় প্রমাণ মিস্টার শাসমল। কিন্তু চুরি করল কে? যদি গয়েশনাথ করে থাকে তাহলে সে গেল কোথায়? আর একটা কথা হলো, নিখোঁজ হওয়ার আগের দিন গয়েশনাথ কিছু বলতে চাইছিল সুধীন্দ্রনাথ বাবুকে। সেটা কি? আর সেটা সেক্রেটারিকেও বলেছিল। কাউকে বিশ্বাস নেই। অথচ এই কথাগুলো কেন বলেছিল তা জানারও কোনো উপায় নেই। আমি কোনো রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না সেখান থেকে একটা সূত্র পাওয়া যায়। ঠিক তখনই আমায় একটা রাস্তা দেখায় আমার অর্ধাঙ্গিনী। সাধারণ কথা ছলে সে আমায় বলে বসে বাঁশির খোঁজ ছেড়ে খুনের রহস্যের কিনারা করতে। তখনই আমি ভাবি একবার না হয় এদিকটা দেখেইনি। সেই মতো খোঁজ চালাতে গিয়ে একটা বাচ্চা ছেলের কথা উঠে আসে। প্রথমে আমি ভেবেছিলাম সে বাচ্চাই হয়তো, তবে একটা ঠিকানা মিলে যায়। মৃত ব্যক্তির নাম ছিল মাখনলাল। সেই শহরে একজনের সাথে দেখা করতে এসেছিল। সে নাকি তাকে কাজ দেবে বলেছিল। এবার সুধীন্দ্রনাথ বাবু গয়েশনাথের দিকে তাকিয়ে বললেন, তুই আমায় এই মাখনলালের কথাই বলেছিলিস না, একটা কাজ জোগাড় করে দেওয়ার জন্য? গয়েশনাথ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তার কথা বলতে কষ্ট হচ্ছে, মুখে মাথায় আঘাতের দাগ। আমি বলছি সব, ভুল হলে ধরিয়ে দেবেন। এই মাখনলাল যে গয়েশনাথের সাথে দেখা করতে এসেছিল তা জানে এই অজিত, দারোয়ানের কাছ থেকে। আমি বসিরহাট গিয়ে দেখি মাখনলাল আর গয়েশনাথের বাড়ি এক জায়গায়। আরও একটা খবর পাই, তবে তা পরে জানাবো। এই সময়ে আমার সন্দেহ হয় গয়েশনাথকে। তবে কি যে বাঁশি চুরি করে মাখনলালকে দিয়ে নিজেই বেপাত্তা হয়ে গেছে, আর মাখনলালকে মেরে সে বাঁশি নিল অন্য কেউ। ঠিক এখানেই আর একটা ঘটনা ঘটে। অজিত কাকতালীয়ভাবে ফলো করে বসে ঈশানীকে, আর সেই ছেলেটার কাছেও পৌঁছে যায়। অজিতকে দেখতে পেয়ে সে হামলা চালালেও অজিত বেঁচে ফিরে আসে। তখন সে অপহরণের নাটক করার পরিকল্পনা করে। এবার মুখ খোলেন মিস্টার শাসমল। পরিকল্পনা? আই মিন প্ল্যান? হ্যাঁ, কারণ ওই ছেলেটিকে ঈশানী আগে থেকেই চিনত। কি তাই তো? ঈশানীর মাথা নিচু হয়ে যায়। এবার ব্যোমকেশ বলল, ঈশানীর সাথে ওর কোনো একটা সম্পর্ক ছিল, তাতেই কোনো এক সময় সে বাঁশির কথাটা বলে ফেলে। আর তারপর থেকেই সে ব্ল্যাকমেল করে কোনো এক কারণে। আমি কি ঠিক? কথাটা ঈশানীকে উদ্দেশ্য করেই বলা, তাই ঈশানী কান্না জড়ানো গলায় বলল, হ্যাঁ, ও ব্ল্যাকমেল করতো আমাদের সম্পর্কের কথা সবাইকে জানিয়ে দেবে বলে। তাই তাই আমি যেন ওকে বাঁশিটা দিয়ে দিই, আর ও সেটা বিক্রি করে ব্যবসা শুরু করবে। কি আমার মেয়ে হয়ে তুই ওই গুন্ডা ছেলেটার সাথে? ছি 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 ছি, আমার মান সম্মান সব ধুলোই মিশিয়ে দিলে। বলে ওঠেন সুধীন্দ্রনাথ বাবু। উত্তেজিত হবেন না সুধীন্দ্রনাথ বাবু, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি বা অজিত এই ব্যাপারটা বাইরে কখনোই আনব না। আর বাকিরা আপনার বিশ্বস্ত। আপনি বলুন। ঈশানী বলতে থাকে, সেদিন আমি আর রাকিব কথা বলছিলাম সেই নিয়ে। হঠাৎ সেখানে আসেন গয়েশ কাকা আর তার বন্ধু। রাকিব আমার গায়ে হাত তুলছিল, আর তাই দেখে কাকাও তার বন্ধু ওদের আটকায়। রাকিব আর বাটলে বলে ওদের দেখে নেবে। কাকাকে আমি সব বলি, কাকা বলে পরে বাবাকে বুঝিয়ে বলবে। কিন্তু আমি ভয় পেয়ে গেছিলাম, তাই বাঁশিটা নিয়ে ওকে দেবার কথা ভাবি। কাকা বুঝতে পেরে বাঁশিটা লুকিয়ে রাখেন। আমায় বলেন ওটা মাখনলালকে দিয়ে গ্রামে পাঠিয়ে দিয়েছেন। সেটা আমি সেদিন রাতেই জানাই রাকিবকে। কিন্তু সেখানে কাকা চলে আসেন, আর ধস্তাধস্তির মাঝে বাটলে ওনার মাথায় মারে। তারপর আমি ভয় ভয় ফিরে যাই, আর ওরা কাকাকে নিয়ে যায়। এবার ব্যোমকেশ বলে, বাকিটা আমি বলি। রাকিবের উদ্দেশ্য ছিল বাঁশিটা নেওয়া। তার মনে হয়েছিল বাঁশিটা গয়েশনাথ মাখনলালকে দিয়ে এসেছে, তাই তাকে খুন করে বাঁশিটা আনাতে চায়। এইবার প্রথম কথা বলেন গয়েশনাথ বাবু। অনেক কষ্টে বললেন, মাখনলাল বেঁচে নেই? কি করে? হে ভগবান, আমি কি করলাম? আমি যে তাকে ডেকে এনেছিলাম, সে না এলে এমন হতো না। কিন্তু বাঁশি ছিল গয়েশবাবুর কাছেই।
এই কথাটাই তিনি সেদিন রাত্রে বলতে চেয়েছিলেন সুধীন্দ্রনাথ বাবুকে। এরপর বাকিটা আমাদের জানা। আমি এবার বললাম, বাবা, এত কিছু একটা বাঁশির জন্য? হ্যাঁ অজিত, কিন্তু এই বাঁশিটা নকল। এই কথায় ঘরে যেন বাজ পড়ল। একমাত্র সুধীন্দ্রনাথ ছাড়া বাকি সবাই, এমনকি আমিও তাকালাম ব্যোমকেশের দিকে। গয়েশনাথ বলল, নকল বাঁশি? আসলটা কোথায়? আসলটা কোথায় বলবেন সুধীন্দ্রনাথ বাবু? হ্যাঁ, আপনি আপনি ঠিকই বলেছেন ব্যোমকেশ বাবু। এটা আসল বাঁশি নয়। আসল বাঁশিটা আছে ব্যাংকের লকারে। কিন্তু কিন্তু আপনি কি করে? ব্যোমকেশ এবার চেয়ারে বসে বলল, আপনি হয়তো জানেন না, কোনো জিনিস বা কেসের কোনো উল্লেখযোগ্য দামি বস্তু নিয়ে আমি পড়াশোনা না করে পারি না। এই বাঁশির ব্যাপারে খোঁজ নিতে গিয়ে দেখলাম এর দামের চেয়ে বেশি এর ঐতিহাসিক গুরুত্ব আছে। নবাব সিরাজউদ্দৌলার আমলে তার সবার একজন সুরকার ছিলেন, তার নাম মোল্লা নাজির উদ্দিন। তিনি বাঁশিতে সুর তুলতেন। একবার এক নবাবের আগমনে সে বাঁশি বাজিয়ে শুনেছিল। তাতে নবাব খুশি হয়ে তার সাথে সিরাজউদ্দৌলারও প্রশংসা করেন। তখন নবাব তার গলার হাড়ে থাকা রুবি দিয়ে নাজিরউদ্দিনকে একটি সোনার বাঁশি বানিয়ে উপহার দেন। রুবিটি ছিল রক্তবর্ণের, কিন্তু সেই বাঁশি হয়ে গেছিল অভিশপ্ত। নাজিরউদ্দিন আততায়ীর হাতে মারা যান। তার কণ্ঠনালী ছিন্ন করে হত্যা করা হয়েছিল। তারপর হারিয়ে যায় সে বাঁশি। সে বাঁশির ওজন ছিল প্রায় 500 গ্রাম, আর এই বাঁশির ওজন বড়জোর 300। অপূর্ব, অপূর্ব ব্যোমকেশ বাবু। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। বাঁশিটা অভিশপ্ত। আমার পূর্বপুরুষ বাঁশিটা পাবার 1 মাসের মধ্যেই মারা যায়। তাই রাধাকৃষ্ণ প্রতিষ্ঠা করে তার পায়ের তলায় এই বাঁশিটাকে রাখা থাকতো। তাই এই বাঁশি আমি রিস্ক নিতে চাইনি কোনো, তাই রেপ্লিকা বানিয়ে সেটাই রাখি এখানে। যদি সময় হয় একবার দেখাবেন সে বাঁশি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর একটা কথা বলবেন সুধীন্দ্রনাথ বাবু? হ্যাঁ, কি বলুন? গয়েশনাথ আসলে কে? কে মানে? ও আসলে আপনার ভাই, নিজের মায়ের না হলে অন্য এক মায়ের, কি তাই তো? আপনি যখন সবই জানেন তাহলে আর কিছু লুকিয়ে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, ও আমার বাবার দ্বিতীয় পক্ষের ছেলে, আমার ভাই। তাই আমি বাঁশির জন্য আসলে নয়, ওর জন্যই আপনাকে। আমি জানি সুধীন্দ্রনাথ বাবু, আশা করি সব জানা হয়ে গেল। আর আপনার মেয়েকে এই নিয়ে আর কিচ্ছু বলবেন না। একটা ভুল করে ফেলেছে, তার শাস্তিও সে পেয়েছে। এই চলে এসো অজিত। 4 জোড়া অবাক চোখের সামনে দিয়ে আমরা বেরিয়ে এলাম। বাড়ি ফিরে ব্যোমকেশকে বললাম, এ সবই তো বুঝলাম ব্যোমকেশ, কিন্তু সেদিন তুমি ছদ্মবেশে ঠিক সেই সময় ওখানে পৌঁছলে কি করে? সে না হয় না জানাই থাক অজিত, সব জেনে গেলে তো পরের বার থেকে আমার বদলে তুমিই কেস সলভ করতে পারবে। হ্যাঁ, আমি হাসলাম। কোথায় ব্যোমকেশ বক্সি আর কোথায় অজিত। তবে হ্যাঁ, সেই বাঁশি নকল হয়েও যদি এতটা অভিশপ্ত হতে পারে, তাহলে আসল হলে কি হতো? না, আমি আর ভাবলাম না, চেয়ারে গা এলিয়ে দিলাম। আজ জমিয়ে একটা ঘুম দিতে হবে। এই কদিন না ভালো করে ঘুম হয়নি। এমন সময় বাইরে থেকে পুঁটিরাম এসে বলল, দাদাবাবু, একজন আপনার সাথে দেখা করতে এসে। শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সির কাহিনী অবলম্বনে ক্যানিং স্ট্রিটের কেলেঙ্কারি। আজ গল্প পাঠে ছিল ব্রতদীপ, সৌভিক, অরূপ, দেবাশিস সেনগুপ্ত, রিমঝিম, পার্থপ্রতিম, সুচন্দ্রা, বিতান, পিনাকি, দেব, বর্ণিশা, সোহেল, শিউলি, ব্রতশ্রী। গল্পের সূত্রধার আমি, ভয়েসম্যান আসঞ্জন। শব্দ সংযোজন ও ব্যাকগ্রাউন্ড মিউজিকে সেড, প্রচ্ছদ কৃষ্ণেন্দু। সমগ্র পরিচালনা ও পরিকল্পনায় পার্থপ্রতিম। গল্পটির নাট্যরূপে আদিত্য। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। লাইক করুন, কমেন্ট করুন, আর খুব ভালো লাগলে
অবশ্যই শেয়ার করবেন সবার সাথে। আজ তবে আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। নমস্কার, শুভরাত্রি।